হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে এই ভিডিওতে আমরা পড়ব ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে আর্টিকেল 12 to 35 পর্যন্ত আমরা ফান্ডামেন্টাল রাইটস দেখতে পাই। ঠিক আছে, তো ফার্স্টে আমরা জানবো যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে, রাইটস মানে হচ্ছে অধিকার। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কেন আমরা ফান্ডামেন্টাল বলি। লাইক আমাদের জীবনযাপনের জন্য আমাদের জল দরকার, এয়ার দরকার, তারপর খাদ্য দরকার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক নিডস টু লিড আওয়ার লাইফ। ঠিক আছে, তো একইভাবে আমাদের একটা রেসপেক্টফুল লাইফ যেন আমরা জীবনযাপন করতে পারি, একটা রেসপেক্টফুল লাইফ যেন আমরা লিড করতে পারি, তার জন্য আমাদের কিছু রাইটসের প্রয়োজন হয়। এই রাইটসগুলো ছাড়া আমাদের লাইফ আমরা রেসপেক্টফুলি জীবনযাপনটা করতে পারি না। ঠিক আছে, লাইক আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। আমাদের কনস্টিটিউশনে আমাদের আর্টিকেল 19-এ রাইট টু স্পিচ দেওয়া হয়েছে। তো রাইট টু স্পিচ কথার অর্থ হচ্ছে আর তোমার কথা বলার অধিকার, তোমার ওপিনিয়ন রাখার অধিকার, রাইট টু এক্সপ্রেস, রাইট টু এক্সপ্রেস ইউর ওপিনিয়ন অ্যান্ড ইউর ইমোশনস। ঠিক আছে, তো তুমি যে কোনো ক্ষেত্রে তুমি তোমার গভর্নমেন্টের কাজ হোক বা অন্য যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির হোক, তো ওনার কথাবার্তা বা ওনার কাজকর্ম যদি তোমার পছন্দ না হয়, তাহলে তোমাকে আমাদের কনস্টিটিউশন রাইটটা দেওয়া হয়েছে যে ইউ ক্যান এক্সপ্রেস ইউর ভিউজ, ইউ ক্যান এক্সপ্রেস ইউর ওপিনিয়ন। ঠিক আছে, তো তোমার যে মত তুমি শেয়ার করতে পারো, বিকজ দ্য কনস্টিটিউশন হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু এক্সপ্রেস ইউর ভিউজ অ্যান্ড ওপিনিয়ন। ঠিক আছে, তো দেখো, though the framers of the Constitution has borrowed the concept of fundamental rights from the US Bill of Rights, the fundamental rights article 12 to 35 under part 3 of the Constitution is described as the Magna Carta of India. ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের রাইটসটাকে ইউএস বিল অফ রাইটস থেকে নেওয়া হয়েছে, আবার ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। দুটো টার্ম আমরা এখানে পেলাম, তো আমরা বুঝবো এগুলো কি। বিকজ উই ক্যান সামহাউ ফাইন্ড দ্য অরিজিন অফ দ্য রাইটস আর রিলেটেড টু ম্যাগনা কার্টা অফ ইউকে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো ইউকের ম্যাগনা কার্টা সাথে সামহাউ রিলেটেড। ফান্ডামেন্টাল রাইটস আর মেন্ট ফর প্রমোটিং দ্য আইডিয়াল অফ পলিটিক্যাল ডেমোক্রেসি। ঠিক আছে, তো আমাদের যে ডেমোক্রেসিটি পলিটিক্যাল ডেমোক্রেসিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যে আমরা দুটো টার্ম পেলাম, ইউএস বিল অফ রাইটস অ্যান্ড ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া, তো ম্যাগনা কার্টা আর ইউএস বিল অফ রাইটসটা কী একটু জানি আমরা। 14th সেঞ্চুরিতে কথা বলা হচ্ছে, তখন ইউকেতে তখন কিং ছিল কে? কিং জন 5। ঠিক আছে, কিং জন 5 ওই সময় ইউকের রাজা ছিলেন। তো পিপল অফ ইউকে স্টার্টেড রিভোল্টিং ফর দেয়ার রাইটস। ঠিক আছে, পিপল অফ ইউকে রাইটসের জন্য রিভোল্ট করতে শুরু করলো। তখন কিং জন 5 বলল যে ঠিক আছে, আমি তোমাদের জন্য ফান্ডামেন্টাল রাইটসগুলোকে লিখিতভাবে নিয়ে আসবো, কিন্তু এগুলো হবে কন্ডিশনাল। ঠিক আছে, লাইক কিছু কাজ তোমরা যদি তোমাদের স্টেটেড ওয়ার্ডস তোমাদের ডিউটি পালন করো, তাহলেই তোমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া হবে। যদি না করো, তাহলে ফান্ডামেন্টাল অর্থাৎ রাইটসগুলো তোমাদের দেওয়া হবে না। ঠিক আছে, তখন কিং জন 5 একটা চার্টার নিয়ে আসলো, যেই চার্টারের মধ্যে রাইটসগুলো সবগুলো মেনশন করা ছিল। তো ওই চার্টারটাকেই বলা হতো ম্যাগনা কার্টা অফ ইউকে, ম্যাগনা কার্টা। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম ম্যাগনা কার্টাটা কী জিনিস। আচ্ছা, এইবার আমি কথা বলছি 1800 মানে 18th সেঞ্চুরির কথা। 18th সেঞ্চুরির কথা বলছি, মানে 1776। ওই সময় কী হচ্ছিল? ইউএস রিভলিউশন। ঠিক আছে, তো ওই সময় ইউএসের রিভলিউশনের সময় ইউএসের কনস্টিটিউশনটা ফ্রেমিং হচ্ছিল। ইউএসের কনস্টিটিউশন। ঠিক আছে, তো ওই সময় থমাস জেফারসনকে বলা হয় অ্যাকচুয়ালি ফাদার অফ ইউএস কনস্টিটিউশন। ঠিক আছে, ফাদার অফ ইউএস কনস্টিটিউশন।
দেখো ফাদার অফ ইউএস কনস্টিটিউশন কাকে বলা হয়? থমাস জেফারসনকে। কিন্তু থমাস জেফারসন কিন্তু ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ফান্ডামেন্টাল রাইটকে কনস্টিটিউশনে ইনক্লুড করেননি। তো ইউএসের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল বলছি না আমি এখানে, রাইটসগুলোকে কে ইনক্লুড করলো? তো ইউএস কনস্টিটিউশনের রাইটগুলোকে ইনক্লুড করলো, ওনার নাম হচ্ছে থমাস মেডিসন আরেকজন ব্যক্তি যিনি রাইটসগুলোকে ইউএসের কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করলেন। তো এই যে কনস্টিটিউশনের মধ্যে যেই পোর্শনটার মধ্যে রাইটসগুলো মেনশন করা আছে, সেই পোর্শনটাকে আমরা বলছি বিল অফ রাইটস। তো আমরা বুঝতে পারলাম একই জিনিসকে যেখানে ইন্ডিয়াতে ফান্ডামেন্টাল রাইটস বলা হয়, সেম জিনিসটাকে ইউকেতে বলা হয় কি? ম্যাগনা কার্টা, এবং ইউএসএ বলা হয় বিল অফ রাইটস। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে অসুবিধা নেই কারোরই। তো এই বেসিক হিস্ট্রিটা আমরা জানলাম। তো এখন আমরা এগোচ্ছি, ঠিক আছে? তো দেখো, major characteristics of fundamental rights. Some of them are available only to the citizens and while others are available to all persons. ঠিক আছে, কিছু কিছু রাইটস এমন হয় যেগুলো শুধুই ইন্ডিয়ার সিটিজেনদের জন্য, আবার ম্যাক্সিমাম রাইটস এমন আছে যেগুলো সবার জন্য, যে কোনো মানে একজন ফরেনারও হতে পারে, ওয়েদার সিটিজেন্স, ফরেনার্স অর লিগাল পার্সনস লাইক কর্পোরেশনস অর কোম্পানিজ। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটগুলোর এবার ফিচার্সগুলো দেখি। দে আর জাস্টিসিয়েবল। তো ফার্স্ট পয়েন্ট আমরা কি পেলাম? দে আর জাস্টিসিয়েবল। এগুলো জাস্টিসিয়েবল কথার অর্থ হচ্ছে কেউ যদি তোমার ফান্ডামেন্টাল রাইটসটাকে ভায়োলেট করার চেষ্টা করে, অথবা তোমার গভর্নমেন্ট বা স্টেট যদি তোমার ফান্ডামেন্টাল রাইটসটাকে এনিহাউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ইউ ক্যান ডিরেক্টলি মুভ টু সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট তুমি যেতে পারো, গিয়ে অ্যাপিল করতে পারো যে আমার ফান্ডামেন্টাল রাইটসগুলো ভায়োলেট করা হয়েছে এখানে। দে আর ডিফেন্ডেড অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য সুপ্রিম কোর্ট। তো এখানে একটা এমসিকিউ ফর্ম হতে পারে, হ্যান্স দ্য এগ্রিভড পার্সন ক্যান ডিরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট। তো এগ্রিভড পার্সন কী করতে পারে? সুপ্রিম কোর্টে যেতে পারে। দেখো ফিচার নাম্বার 2, দে আর নট অ্যাবসোলিউট। তারা অ্যাবসোলিউট না কথার অর্থ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তোমাকে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হবে, ঠিক এমনটা না। দে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ এ ন্যাশনাল এমার্জেন্সি অ্যাকসেপ্ট দ্য রাইটস গ্যারান্টেড বাই আর্টিকেল 21 এবং 21। তো আর্টিকেল 20 এবং 21টাই একমাত্র অ্যাবসোলিউট আর্টিকেলস, বাকি আর্টিকেলগুলো কিন্তু অ্যাবসোলিউট না, মানে তারা সাসপেন্ড হয় ডিউরিং অপারেশন অফ এ ন্যাশনাল এমার্জেন্সি। The 6 rights guaranteed by Article 19 can be suspended only when emergency is declared on the grounds of war and external aggression. তো আর্টিকেল 19 কখন সাসপেন্ড হয়? আর্টিকেল 19টা সাসপেন্ড হয় যখন ন্যাশনাল এমার্জেন্সি আসে কিসের জন্য? ডিউ টু ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন, যুদ্ধের সময়। যুদ্ধ যদি হয়, লাইক কথার কথা ইন্ডিয়ার সাথে যদি অন্য কোনো কান্ট্রির যুদ্ধ হয়, ঠিক আছে, বা অন্য কোনো কান্ট্রি যদি ইন্ডিয়ার উপর কোনো রকমভাবে অ্যাটাক করে, তো ওই সময় আর্টিকেল 19 অলসো ক্যান বি সাসপেন্ডেড। ঠিক আছে, 3 নম্বর আমরা দেখছি, দে আর কল্ড নেগেটিভ ইন নেচার বিকজ they restrict the state from being independent. The fundamental rights reminds the state again and again not to take citizens' rights away from them. তো এটাগুলোকে রাইট বলার উদ্দেশ্য হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো স্টেটকে ইন্ডিপেন্ডেন্ট হতে দেয় না, স্টেট যেমন চায় সেরকমই চলবে, সেইটা স্টেটকে সেই মানে ফ্রিডমটা দেওয়া হয় না। ঠিক আছে, বা স্টেটকে রেস্ট্রিক্ট করে, ঠিক আছে, বা স্টেটকে সবসময় বলা হয় এটা যে তুমি সিটিজেনদের রাইট নিতে পারবে না, তুমি সিটিজেনদের এই ফ্রিডমটা নিতে পারবে না, তাদের এই অধিকারটা তুমি নিতে পারবে না। তো সব জায়গাতেই শুধু মানে স্টেটের থেকে নেওয়ার ব্যাপারে আমরা কথা বলি। ফান্ডামেন্টাল রাইটস শুধু আমরা স্টেটের থেকে নেওয়ার ব্যাপারে কথা বলি, কিন্তু দেওয়ার ব্যাপারে আমরা কোনো রকম কথা বলি না। ঠিক আছে, তো এটা ওয়ান ওয়ে একটা কনসেপ্ট। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস আমাদের
লাইক ইউকের কনস্টিটিউশনে যেটা বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটসগুলো হচ্ছে কন্ডিশনাল, তোমরা এই জিনিসটা যদি স্টেটকে দাও তাহলেই তোমরা স্টেট থেকে ফান্ডামেন্টাল রাইটসগুলো পাবে। বাট ইন্ডিয়াতে তো এরকম নয়, ইন্ডিয়াতে আমাদের কোনো কিছুই দিতে লাগবে না, ঠিক আছে, ম্যান্ডেটরি না, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি আমাদের ভায়োলেট করা হয় তো আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টে গিয়ে কমপ্লেন করতে পারি বা নালিশ করতে পারি, ঠিক আছে। তো এই কারণে বলা হয় ইন্ডিয়াতে ফান্ডামেন্টাল রাইটসগুলো নেগেটিভ ইন নেচার। তো নেগেটিভ ইন নেচার এটা হচ্ছে আরেকটা ফিচার অফ ফান্ডামেন্টাল রাইটস। Fundamental rights are guaranteed and protected by the law of the land, the constitution itself, ঠিক আছে। the protected by law of the land, ঠিক আছে। আমাদের স্টেটের বা ইন্ডিয়ার যে ল যেগুলো আছে সেই লটা দিয়ে ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রোটেক্টেড থাকে বা গ্যারান্টেড থাকে, ঠিক আছে। তো এই লটা কোথায় আছে? আমরা কনস্টিটিউশনের মধ্যেই আছে, ঠিক আছে। তো কনস্টিটিউশনের মধ্যে কোথায় আছে? আর্টিকেল 32 যখন আমরা পড়বো তখন আমরা জানতে পারবো যে আর্টিকেল 32-র মাধ্যমে কী করে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করা হয়ে থাকে। তো ফান্ডামেন্টাল রাইটস আর অ্যামেন্ডেবল, 5 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর অ্যামেন্ডেবল, এগুলোকে অ্যামেন্ড করা যায় উইদাউট ডিস্টার্বিং দ্য বেসিক স্ট্রাকচার ওয়াজ দ্য ভার্ডিক্ট অফ কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস 1973-তে বলা হয় যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে অ্যামেন্ড করা যায়, কিন্তু তার বেসিক স্ট্রাকচারটাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে। তো আমরা 5টা ফিচার এখানে ফান্ডামেন্টাল রাইটসের দেখতে পেলাম। এই ফিচার্সগুলো থেকে কিন্তু প্রিলিমসের মধ্যে এই ফিচার্স থেকেগুলি কিন্তু কোশ্চেন সবসময় ফ্রেম হয়ে থাকে, ঠিক আছে। তাই এগুলো একটু ভালো করে দেখে নিও, ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর আমরা দেখব আর্টিকেল 12, ঠিক আছে। আমরা শুরু করছি এবার আর্টিকেল 12। তো আর্টিকেল 12 কি বলছে? আর্টিকেল 12 indicates or article 12 tells us about the definition of state. তো স্টেট এর ডেফিনেশন আমরা কোত্থেকে পাই? আর্টিকেল 12 থেকে পাই। তো দেখো, আর্টিকেল 12 হ্যাজ ডিফাইন্ড দ্য টার্ম স্টেট ফর দ্য পারপাস অফ পার্ট 3, ঠিক আছে। পারপাস অফ পার্ট 3 এর মধ্যে বারবার করে স্টেটের কথা মেনশন করা আছে, ঠিক আছে। তো স্টেটটা কী জিনিস বোঝানোর জন্য একদম শুরুতেই আর্টিকেল 12-এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে স্টেটের ডেফিনেশনটাকে দেওয়া হয়েছে। স্টেট ইনক্লুডস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গানস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গানস, ঠিক আছে। এক্সিকিউটিভ অর্গানস হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট, অ্যান্ড লেজিসলেটিভ অর্গানস হচ্ছে আমাদের পার্লামেন্ট, ঠিক আছে। তারপর দেখো, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গানস অফ দ্য স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও সেম, চিফ মিনিস্টার অ্যান্ড হিজ ক্যাবিনেট হচ্ছে এক্সিকিউটিভ। অল লোকাল অথরিটিজ, দ্যাট ইজ মিউনিসিপ্যালিটিজ, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ডস, ইমপ্রুভমেন্ট ট্রাস্টস, all other authorities, that is statutory or non-statutory authorities like LIC, ONGC, SAIL, etc. comes under the state. Like anything that is somehow related to the union government or state government comes under the state, ঠিক আছে। তো কথাটা ভালো করে মনে রেখো যে এনিথিং দ্যাট ইজ সামহাউ রিলেটেড টু the government of India or the government of any particular state comes under the state, ঠিক আছে। কিন্তু এনি প্রাইভেট বডি স্টেটের আন্ডারে নয়, ঠিক আছে। কোনো প্রাইভেট বডি স্টেটের আন্ডারে নয়, কথাটা বোঝা গেছে। লাইক কোনো একটা দোকান বা কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রাইভেট শপ বা প্রাইভেট একটা ফ্যাক্টরি, সেটা কিন্তু স্টেটের আন্ডারে পড়ে না। স্টেটের আন্ডারে কোনগুলো পড়ে? যেগুলোর স্টেট ফান্ডেড বা গভর্নমেন্ট সামহাও ফান্ড করে, ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ফান্ড করে, তো এইগুলো স্টেটের আন্ডারে আসে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট ইজ নট ইন দ্য ডেফিনেশন অফ স্টেট। সুপ্রিম কোর্ট স্টেটের ডেফিনেশনে নেই। প্রথমত যখন আমাদের ফ্রেমার্সরা কনস্টিটিউশনটাকে বানায় তখন সুপ্রিম কোর্ট কিন্তু স্টেটের আন্ডারে রাখা হয়েছিল, ঠিক আছে। যে সুপ্রিম কোর্ট একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়ান সিস্টেম, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যান্ড জুডিশিয়ারি সিস্টেম। তো কেউ একজন জিজ্ঞেস করলো যে সুপ্রিম কোর্ট কী করে স্টেটের আন্ডারে আসতে পারে, বিকজ স্টেটের ডেফিনেশনে সুপ্রিম কোর্ট আসার কথা নয়, বিকজ সুপ্রিম কোর্ট কী করে যে কোনো একজন ব্যক্তির তার কাজ কি বেসিক্যালি সুপ্রিম কোর্ট পানিশ করে,
তার কোনো একজন ব্যক্তিকে সে ফাঁসির পানিশমেন্ট দিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো কোশ্চেন করা হয়েছে যে স্টেটের ডেফিনেশন আছে যে স্টেট হলো সবসময় সিটিজেনের ওয়েলফেয়ারের ব্যাপারে কথা বলে, ঠিক আছে, ওয়েলফেয়ারের ব্যাপারে কথা বলে, সব ভালো ভালো সাইডগুলো নিয়ে কথা বলে। বাট সুপ্রিম কোর্ট কী করছে, কোনো একজন ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসটাকে হনন করে নিচ্ছে, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছে, তার লাইফ থেকে তার ইম্পর্টেন্ট কিছু জিনিস তাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট কী করে ফান্ডামেন্টাল রাইটস সুপ্রিম কোর্ট কী করে স্টেটের ডেফিনেশন আসতে পারে, ঠিক আছে। তখন B.R. আম্বেদকর বললেন যে ঠিক আছে, আজকে থেকে আমরা সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টে আমরা স্টেটের ডেফিনেশন থেকে আমরা আলাদা করে দিচ্ছি। Supreme Court is not in the definition of state because it takes away the right of life of a convicted person, ঠিক আছে। তার যে রাইট অফ লাইফ, আমাদের স্টেট ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে একটা রাইট হলো রাইট অফ লাইফ, আর্টিকেল 2021 মধ্যে আমরা দেখতে পাই। তো এই রাইট অফ লাইফটাকে সুপ্রিম কোর্ট ছিনিয়ে নিচ্ছে। তো এই কারণে আমরা সুপ্রিম কোর্টকে এক্সক্লুড করলাম স্টেটের ডেফিনেশন থেকে। Punishes them, whereas the state works for the welfare of its citizen. At no condition state can harm its citizens. That's why Supreme Court was excluded from the definition of state and remains an independent body so that it can stay unbiased. ঠিক আছে, সুপ্রিম কোর্টকে স্টেটের ডেফিনেশনে না আনে বরং সুপ্রিম কোর্টে ইন্ডিপেন্ডেন্ট বানানো হয়েছে যেন সে তার ভার্ডিক্টগুলো আনবায়াসড হয়ে দিতে পারে, ঠিক আছে। এবার দেখছি আমরা আর্টিকেল 13। আর্টিকেল 13 কী বলছে? আর্টিকেল 13 ল এর ডেফিনেশন দিচ্ছে, ঠিক আছে। হোয়াট ইজ ল? অ্যাকচুয়ালি আর্টিকেল 13 কী বলছে? বেটার রাদার দেন হোয়াট ইজ ল, আর্টিকেল 13 ইজ টেলিং আস অ্যাবাউট হোয়াট ল ইজ নট। আর ল কোনগুলোকে আমরা ল বলবো না। অল লস দ্যাট আর ইনকনসিস্টেন্ট, all laws that are inconsistent with or in derogation of any of the fundamental rights, ঠিক আছে। যেই লগুলো ইনকনসিস্টেন্ট অথবা ইন ডেরোগেশন অফ দ্য উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস, যেগুলো ফান্ডামেন্টাল রাইটসের সাথে অ্যালাইন করে না, হ্যাঁ, এমন কিছু লজ আসলো যেগুলো ফান্ডামেন্টাল রাইটসগুলোকে উপরে অ্যাটাক করছে, বা ফান্ডামেন্টাল রাইটস ওই লটা যদি অ্যাক্টিভ হয় আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলো পাই না। তো ওইসব ক্ষেত্রে ওই লগুলোকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়, ঠিক আছে। Provides expressively for the doctrine of judicial review. This power has been conferred on the Supreme Court and Article 32 and in High Courts under Article 226 that can declare a law unconstitutional and invalid on the ground of contravention of any of the fundamental rights. ঠিক আছে, তো আমরা আর্টিকেল 32তে আমরা এই পাওয়ারটা, ঠিক আছে, যে কোনো লকে যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সাথে অ্যালাইন করে না বা ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে যায় যে কোনো ল, সেই লটাকে আমরা নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারি। তো সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে আর্টিকেল 32তে, এবং স্টেট কোর্টস বা হাই কোর্টসের ক্ষেত্রে এই অধিকারটা দেওয়া হয়েছে আর্টিকেল 226-এ, ঠিক আছে, যে তারা দে ক্যান ডিক্লেয়ার এ ল আনকনস্টিটিউশনাল, ঠিক আছে, এটা অথবা ইনভ্যালিড অন দ্য গ্রাউন্ড অফ কন্ট্রাভেনশন অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, যে সেটা কোনো একটা ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে, তাই এই লটা আজকে থেকে ভ্যালিড নয়, ঠিক আছে। বোঝা গেছে আর্টিকেল 13 কী বলছে। The Supreme Court held in the Keshavananda Bharti case 1973 that a constitutional amendment can be challenged on the ground that it violates a fundamental rights that forms a part of the basic structure of the constitution and hence can be declared as void. Keshavananda Bharti case 1973-তে বলা হয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ক্যান বি চ্যালেঞ্জড, যে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা যে কোনো ল যেটা পার্লামেন্টে পাস হয়েছে, তো এগুলোকে আমরা নাল অ্যান্ড ভয়েড করতে পারি যদি এটা ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ভায়োলেট করে। তো আমরা এই যে এটা আমরা কোত্থেকে পেলাম? কেশবানন্দ ভারতী কেস 1970 থেকে পেলাম, ঠিক আছে। অরিজিনালি দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর 7 ফান্ডামেন্টাল রাইটস। দে আর রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে। আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত আমরা দেখব যে রাইট টু ইকুয়ালিটি, সিটিজেনদের যে ইকুয়ালিটি
তো ইকুয়ালিটি রাইট যে দেওয়া হচ্ছে কনস্টিটিউশন থেকে, এটা মেনশন করা আছে আর্টিকেল 14 to 18 মধ্যে। রাইট টু ফ্রিডম, কতগুলো ফ্রিডম দেওয়া হয়েছে বা কতগুলো ফ্রিডম আমাদের মেনশন করা আছে কনস্টিটিউশন, এগুলো হচ্ছে আর্টিকেল 19 to 22। রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন, কেউ যদি কোনোভাবে তোমাকে এক্সপ্লয়েট করে থাকে তো তার এগেনস্টে যে রাইটগুলো আমাদের দেওয়া হয়েছে, তো এগুলো মেনশন করা আছে আর্টিকেল 23 to 24 মধ্যে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের রাইটটা আমাদের দেওয়া হয়েছে আর্টিকেল 25 to 28। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 to 30 মধ্যে দেওয়া হয়েছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। রাইট টু প্রপার্টি আর্টিকেল 31 মেনশন করা ছিল রাইট টু প্রপার্টি, বাট নাও ইট হ্যাজ বিন রিপিলড, এটাকে এখন বাদ দেওয়া হয়েছে। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, ঠিক আছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস হচ্ছে আর্টিকেল 32। এখানে মেনশন করা আছে যে কেউ যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ভায়োলেট করে, বা এটা স্টেট হতে পারে, এটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে পারে বা পুলিশ হতে পারে, ঠিক আছে, তো আমাদের সুপ্রিম কোর্ট কী উপায়ে ভার্ডিক্ট দেবে সেটা মেনশন করা আছে আর্টিকেল 32-তে। চলো তো ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো ফান্ডামেন্টাল রাইটস এখন দেখব। However, the right to property was deleted from the list of fundamental rights by 44th Constitutional Amendment Act 1978. 44th Constitutional Amendment Act 1978 রাইট টু প্রপার্টিটাকে বাতিল করে দেওয়া হয়েছে। ইট হ্যাজ বিন মেড এ লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A, ঠিক আছে, ইন দ্য কনস্টিটিউশন। সো অ্যাট প্রেজেন্ট দেয়ার আর অনলি 6 ফান্ডামেন্টাল রাইটস। তো এখন বর্তমানে কটা রাইটস আছে? 6 ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন। তো দেখো, রাইট টু প্রপার্টিটাকে বাদ দেওয়া হয়েছে বিকজ যখন কনস্টিটিউশনটা ফ্রেম হয়েছিল তখন রাইট টু প্রপার্টি ছিল, ঠিক আছে, রাইট টু প্রপার্টি ছিল মানে তোমার প্রপার্টির উপরে অন্য কারুর কোনো অধিকার থাকবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন একটা ইন্ডিয়াতে একটা জোয়ার আসে ডেভেলপমেন্টের, ঠিক আছে, তো ইন্ডিয়াতে সব রকমভাবে ডেভেলপমেন্টের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় একটা রোড হবে, এখানে তোমার একটা জমির একটা অংশ পড়ছে, তো তুমি কি তুমি বলছো যে আমি আমার এই জমিটা আমি দেবো না, ঠিক আছে, তো এটা ডেভেলপমেন্টের পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। অথবা তুমি এগ্রি করলে যে আমি আমার জমিটা দেবো, কিন্তু তার বিনিময়ে আমাকে কম্পেনসেশন দিতে লাগবে, ঠিক আছে, তো এই কম্পেনসেশনটা তখন তোমাকে দিতে হতো, ঠিক আছে। তো এই ধরনের সমস্যাগুলোর মানে প্রচুর সমস্যাগুলো মানে ফেস করতে হয়েছিল। তো তারপর 1978-এ কী বলা হয়েছে যে এখন থেকে রাইট টু প্রপার্টি আর ফান্ডামেন্টাল রাইট থাকবে না, এটাকে লিগাল রাইট করে দেওয়া হয়েছে আর্টিকেল 300A-তে, ঠিক আছে, আর্টিকেল 300A-তে একে লিগাল রাইট করে দেওয়া হয়েছে। তো এখন কি হয়েছে, এখন যদি তোমার জমি তোমার থেকে গভর্নমেন্ট দাবি করে, অন্য কেউ দাবি করতে পারবে না, বাট গভর্নমেন্ট যদি দাবি করে তাহলে তোমাকে তোমার জমিটা দিতে হয়, হোক তোমাকে গভর্নমেন্ট কম্পেনসেশন হয়তোবা দিয়েছে হয়তোবা দেবে না, ঠিক আছে। এবার দিতেও পারে নাও দিতে পারে, সেটা মানে কিছুর উপর ডিপেন্ড করে। তো আগে কি হতো, তুমি যদি তোমাকে কম্পেনসেশন না দেওয়া হতো তুমি সুপ্রিম কোর্টে মুভ করতে পারো, সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারতে যে আমার জমিটা আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমাকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। কিন্তু এখন ব্যাপারটা এমন নয়, এখন তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে না। এবার এটা গভর্নমেন্ট ডিসাইড করবে বা স্টেট লেজিসলেচার বা পার্লামেন্ট ডিসাইড করবে যে তোমার জমিটা তোমার থেকে নেওয়া হবে কি না, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখব রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 to 18। আর্টিকেল 14 কি বলছে দেখো, রাইট আর্টিকেল 14 says that the state shall not deny to any persons equality before law and equal protection of laws within the territory of India। আর্টিকেল 14 বলছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই, স্টেট কোনো ব্যক্তির ইকুয়ালিটিকে ডিনাই করতে পারবে না। এবার কী কী টার্মস বা কী কী ফ্রেজ মেনশন করা হয়েছে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ, ঠিক আছে। তো ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো টার্ম আমরা দুটো স্টেট থেকে বড় করি।
ইকুয়ালিটি বিফোর লটাকে আমরা ইউকে থেকে বড় করি, আর ইকুয়াল প্রোটেকশন অফ লসটাকে আমরা ইউএস থেকে বড় করি। এবার এই দুটো ফ্রেজ কী জিনিস আমরা এক্ষুনি বুঝবো, ঠিক আছে। ব্রিটিশ কনস্টিটিউশন ইজ result of rights of individuals defined by the courts and not a source of rights. In the Indian system the constitution is the source of individual rights. তো আমাদের ইন্ডিয়ান সিস্টেমে কনস্টিটিউশনের মধ্যেই আমাদের রাইটসগুলোকে মেনশন করা আছে, ঠিক আছে। তো আমাদের রাইটসগুলোর সোর্স হচ্ছে কনস্টিটিউশন, বাট ইউকেতে পিপলের রাইটসটা আগে দেওয়া হয়েছে, তারপরে তার রেজাল্ট হিসেবে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো ইউকেতে রাইটসের সোর্স কনস্টিটিউশনকে বলা হয় না, বাট ইন্ডিয়াতে রাইটসের সোর্স বলা হয় কনস্টিটিউশনকে। আচ্ছা, কনসেপ্ট অফ ইকুয়ালিটি বিফোর ল ইজ অফ ব্রিটিশ অরিজিন। ইকুয়ালিটি বিফোর লটা আমরা ব্রিটিশ অরিজিন থেকে নেই, এটা নেগেটিভ কনসেপ্ট বলি। It is an element of concept of rule of law propounded by F.V. Dicey, the British jurist. It connotes the absence of any special privileges in favor of any person, the equal subjection of all persons to the ordinary law, no person is above the law. তো এই জিনিসগুলো আমাদের এখন আবছা আছে, তো আমরা এগুলো এক্ষুনি ক্লিয়ার করব, চিন্তার কিছু নেই। তো জাস্ট আমি একবার এটা পড়ে নিচ্ছি, ঠিক আছে। Supreme Court held that the rule of law is embodied in Article 14 is a basic feature of the Constitution, hence it cannot be destroyed even by amendment, ঠিক আছে। তো রুল অফ ল হচ্ছে আমাদের কনস্টিটিউশনের একটা বেসিক স্ট্রাকচার, এটাকে কোনোভাবেই ডেস্ট্রয় করা যাবে না। কনসেপ্ট অফ ইকুয়াল প্রোটেকশন অফ ল হ্যাজ বিন টেকেন ফ্রম আমেরিকান কনস্টিটিউশন। তো ইকুয়াল প্রোটেকশন অফ লসটাকে আমরা কোত্থেকে নিলাম? আমেরিকান কনস্টিটিউশন থেকে। এটা একটা পজিটিভ কনসেপ্ট। ইট কননোটস দ্য ফলোয়িং: the equality of treatment and in equal circumstances, ঠিক আছে, both in the privileges conferred and liabilities imposed by the laws. The similar application of the same laws to all persons. Like should be treated alike without any discrimination, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আর্টিকেল 14-এর মধ্যে আমরা অনেকগুলো জিনিস দেখলাম, তো হয়তোবা জিনিসগুলো আমাদের আবছা রয়ে গেছে। দেখো, এটা হচ্ছে ইউকে, এটা হচ্ছে ইউএস, ঠিক আছে। তো আমি ফার্স্টে গেলাম ইউকেতে গিয়ে আমি দেখলাম যে আমি আমার একজন বন্ধুকে সাথে নিয়ে গেলাম। আমরা দুই বন্ধু ইউকেতে গেলাম একটা গভর্নমেন্ট জবের জন্য একটা এক্সাম দেবো বা একটা করব। তো আমরা সেই সুযোগটা পেয়েছি। তো দেখা গেছে আমাকে এবং আমার ফ্রেন্ডকে, তো আমার ফ্রেন্ড কিন্তু হচ্ছে আবার সে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে সে স্পেশালি চ্যালেঞ্জড বা স্পেশালি অ্যাবল্ড ক্যাটাগরিতে আসছে, ঠিক আছে। আমার কোনো সমস্যা নেই, আমি এখানে একদম হেলদি আছি, সুস্থ আছি, ঠিক আছে। তো ইউকের কনস্টিটিউশন বলছে তোমরা দুইজনকেই আমরাই সমান চোখে দেখি, ইকুয়াল, ঠিক আছে। তোমরা দুইজনকেই আমি সমান চোখে দেখি, তোমরা দুইজনই আমার চোখে ইকুয়াল, বা ইউকের কনস্টিটিউশনের চোখে তোমরা দুইজনই ইকুয়াল। একটা কোশ্চেন পেপার সেট করা হবে 60 কোশ্চেন্সের, তো 60 মিনিটসের মধ্যে তোমাকে আনসারটা করতে লাগবে। তো আমার যে বন্ধু যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে বলল যে আমাকে অ্যাটলিস্ট 10 মিনিটস সময় এক্সট্রা দেওয়া হোক, বিকজ আমি চোখে একটু কম দেখতে পাই, ঠিক আছে। তো ইউকের কনস্টিটিউশন বললো না, এমন হলে তো চলবে না, আমার চোখে তোমরা দুজনই সমান, তোমাদের দুজনকেই 60 মিনিট দেওয়া হয়েছে 60টা কোশ্চেন আনসার করার জন্য, ঠিক আছে। তো এই যে এক্সট্রা 10 মিনিটসটা দাবি করা হয়েছে, এটা ইউকের কনস্টিটিউশন দিতে পারে না, ঠিক আছে। বিকজ এখানে কি হচ্ছে, ইউকের কনস্টিটিউশনে ইকুয়ালিটি বিফোর ল, সবাই লয়ের চোখে ইকুয়াল। কিন্তু ইউকেতে বলা হয়েছে যে সেম, আমি এবার ইউকেতে গেলাম, তো ইউকেতে বলা হয়েছে যে আমার যে বন্ধুটা যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তাকে 70 মিনিটস টাইম দেওয়া হয়েছে 60টা কোশ্চেন আনসার করার জন্য, বাট আমাকে 60 কোশ্চেন আনসার করার জন্য 60 মিনিটস টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে। এর মানে এই 10 মিনিটস এখানে এক্সট্রা পেয়েছে। এইবার এই 10 মিনিট সে কেন পেল? বিকজ সে আমার মতো নয়, আমার মতো সে হেলদি না, ঠিক আছে। তো তার যে রাইটসটা, তার রাইটসটা যেন সে উপভোগ করতে পারে, তার জন্য তাকে 10 মিনিটস টাইম এক্সট্রা দেওয়া হয়েছে।
এই জিনিসটাকে আমরা ইন্ডিয়াতে রিজার্ভেশনও বলে থাকি, ঠিক আছে। তো ইউএসের মধ্যে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল এই কনসেপ্টের উপরেই কাজ করে, ঠিক আছে। দেখো এবার আমরা তাহলে একটু দেখি, এবার আমরা টার্মসগুলোকে বেটার বুঝতে পারবো। দেখো, দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজেস ইন ফেভার অফ এনি পারসন। দেখো, ইন ফেভার অফ এনি পারসন মানে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা স্পেশাল প্রিভিলেজ দিতে পারি না, ইউকেতে বলছে। এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলছে, ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে। দেখো, ইকুয়ালিটি বিফোর ল কী বলছে, আমরা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো স্পেশাল প্রিভিলেজ দিতে পারি না, আমাদের চোখে সবাই সমান। ইকুয়াল সাবজেকশন অফ অল পারসনস টু দ্য অর্ডিনারি ল। দেশের যে বা স্টেটের যে অর্ডিনারি লটা আছে, এই লটা সকল ব্যক্তির ক্ষেত্রে সমানভাবে সাবজেক্ট করা হবে, মানে সমানভাবে অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে। সকল ব্যক্তির ক্ষেত্রে, ইররেসপেক্টিভ অফ সেই ব্যক্তিটা চোখে কম দেখতে পায়, সেই ব্যক্তিটা একটু ফিজিক্যালি চ্যালেঞ্জড বা স্পেশালি অ্যাবেলড, ঠিক আছে। তো এই জিনিসগুলো কনসিডার করা হবে না, সকল ব্যক্তি সমানভাবে সব কিছু পাবে, ঠিক আছে। তুমি যতটা পাবে, তোমার ভিজুয়ালি এম্পেয়ার্ড বা তোমার একটা বন্ধু আছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ঠিক আছে, তো তার ক্ষেত্রেও সেম লটাই অ্যাপ্লাই করা হয়। নো পারসন ইজ অ্যাভাব দ্য ল, লয়ের উপরে কেউই না, লয়ের সবাইকে ল মেনেই চলতে লাগে, ঠিক আছে। তো দেখা গেছে, বোঝা গেছে এখন এই টার্মসগুলো কি বলতে চেষ্টা করেছে। বাট আমেরিকান কনস্টিটিউশনে বলা হয়েছে যে দ্য ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট অ্যান্ড আন্ডার ইকুয়াল সার্কামস্টেন্সেস। দেখো, ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্টেন্সেস কথার অর্থ হচ্ছে সিচুয়েশন যদি সেম থাকে, আমার আর আমার বন্ধুর সিচুয়েশন বা কন্ডিশন যদি সেম হয়, আমিও হেলদি, আমার বন্ধুও হেলদি, মানে আমাদের সার্কামস্টেন্সেস ইকুয়াল, তো এই ক্ষেত্রে আমাদের দুজনকে ইকুয়াল চোখে দেখা হবে। বাট যদি এমন হয় যে আমার সার্কামস্টেন্সেস আর আমার বন্ধুর সার্কামস্টেন্সেস সেম নয়, আমি হেলদি আছি, আমার বন্ধু সে হেলদি নয়, তো ওই ক্ষেত্রে তোমাদের দুজনকে ইকুয়াল চোখে দেখা হবে না, ঠিক আছে। তোমার সাথে যারা অ্যালাইন করে বা তোমার সাথে যারা তোমার মতোই হেলদি আছে, তাদেরকে তোমার মতোই ট্রিট করা হবে, আর তোমার যে ফিজিক্যালি চ্যালেঞ্জ বন্ধুটা, তাকে ট্রিট করা হবে অন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ বন্ধুদের মতো, ঠিক আছে। তো ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্টেন্সেস কথাটার আশা করি এখন আর বুঝতে অসুবিধা নেই। বোথ ইন দ্য প্রিভিলেজেস কনফার্ড অ্যান্ড লায়াবিলিটিস ইম্পোজড বাই দ্য লস। The similar application of the same laws to all person. The similar application of same laws to all person. দেখো, সিমিলার অ্যাপ্লিকেশন কথার অর্থ হচ্ছে আমি আমার লটাকে অ্যাপ্লাই করব সিমিলারলি অ্যাপ্লাই করব সবার ক্ষেত্রে। এখানে কথার অর্থ হচ্ছে যারা কন্ডিশনাল, যাদের কন্ডিশন সেম, তাদের আমি সিমিলারলি অ্যাপ্লাই করব সেম লস, ঠিক আছে। লাইক শুড বি ট্রিটেড অ্যালাইক, যারা একরকম তাদেরকে একই রকমভাবে ট্রিট করা হবে। লাইক শুড বি ট্রিটেড অ্যালাইক মানে কথার অর্থ হচ্ছে যে লাইক আমি আর আমার বন্ধু যদি সেম হই, কন্ডিশন যদি আমাদের দুজনের মধ্যে সেম থাকে, তাহলে আমাদের দুজনকে একরকমভাবে ট্রিট করা হবে। বাট আমাদের দুজনের কন্ডিশন যেহেতু সেম নয়, আমার বন্ধু একটু ডিফারেন্ট আমার থেকে, বিকজ হি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তো এই ক্ষেত্রে তাকে কী করা হবে, তাকে আলাদা চোখে দেখা হবে। আলাদা চোখে মানে তাকে একটু আলাদা এক প্রিভিলেজ দেওয়া হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। তো ইন্ডিয়াতে আমরা এই জিনিসটাকে রিজার্ভেশন বলে থাকি। আশা করি এখন আর বুঝতে অসুবিধা নেই, পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে ইকুয়াল রাইট টু ইকুয়ালিটি, পুরো ব্যাপারটা যেটা আর্টিকেল 14-এ মেনশন করা আছে, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা দেখব আর্টিকেল 15। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এক্সেপশনস টু ইকুয়ালিটি। The concept of equality before law is not absolute. President, member of parliament, member of state legislatures, foreign diplomats who enjoy immunities, protections and special privileges. তো প্রেসিডেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ স্টেট লেজিসলেচার, এদের জন্য কিছু স্পেশাল প্রিভিলেজেস থাকে, কিছু ইমিউনিটি আর এনজয় করে, কিছু প্রোটেকশনস এদের জন্য থাকে, কিছু স্পেশাল প্রিভিলেজেস এদের জন্য মেনশন করা থাকে, ঠিক আছে। আর্টিকেল 15 কি বলছে দেখো, Article 15(1) provides that the state shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex or place of birth, ঠিক আছে।
রেইস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, রিলিজিয়ান, ঠিক আছে। এই 5টা গ্রাউন্ডের উপরে আমি কোনো দুজন সিটিজেনের মধ্যে ডিসক্রিমিনেট করতে পারি না। স্টেট বলছে যে এই 5টা গ্রাউন্ড যদি হয়, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ, এই 5টা গ্রাউন্ডের উপরে আমি দুজন সিটিজেনের মধ্যে ডিসক্রিমিনেট করতে পারি না, দুজনকে আমার সমান চোখে দেখতে লাগবে। আইদার তুমি মুসলিম হও, আইদার তুমি হিন্দু হও, তোমাদের দুজনকে সমানভাবে দেখা হবে। আইদার তুমি এসটি হও, আইদার তুমি এসসি হও, তোমাদের দুজনকে সমানভাবে দেখা হবে। সরি, এটা কাস্টের ব্যাপারে বলছি। তোমার কাস্ট তুমি যাই হোক, তোমাকে দুজনকেই সমান চোখে দেখা হবে। তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, তোমাকে সমান চোখে দেখা হবে। তুমি আগরতলায় জন্মাও আর তুমি ধর্মনগরে জন্মাও, প্লেস অফ বার্থ, তো তোমার প্লেস অফ বার্থ তো ম্যাটার করবে না, তোমাদের দুজনকে সমান চোখে দেখা হবে, ঠিক আছে। তো এই 5টা গ্রাউন্ড এখানে মেনশন করা আছে, যে 5টা গ্রাউন্ডে তোমাদের দুজনের মধ্যে স্টেট ডিসক্রিমিনেট করতে পারে না। আর্টিকেল 15(2) অন দ্য সেট গ্রাউন্ডস নো রেস্ট্রিকশনস ফর অ্যাক্সেস টু শপস। এখানে কিছু মেনশন করা আছে যে কোথায় কোথায় আমরা ডিসক্রিমিনেশনগুলো করতে পারি না। অ্যাক্সেস টু শপস, পাবলিক রেস্টুরেন্ট, হোটেল, প্লেসেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট, ঠিক আছে। এই প্লেসগুলোতে আমরা ডিসক্রিমিনেশন করতে পারি না অন দ্য বেসিস অফ দিস 5 গ্রাউন্ডস। এই 5টা গ্রাউন্ডে ডিসক্রিমিনেট করতে পারি না। 5টা গ্রাউন্ডের বাইরে গিয়ে যদি অন্য কোনো গ্রাউন্ড থাকে, সেই গ্রাউন্ডে আমরা ডিসক্রিমিনেট করতে পারি, ঠিক আছে। তো যদি এর বাইরে অন্য কোনো গ্রাউন্ড থাকে যার উপর ডিসক্রিমিনেশন করা হয়েছে, তো ওই ক্ষেত্রে আর্টিকেল 15 অ্যাপ্লাই হবে না, আর্টিকেল 15 অ্যাপ্লাই হয় না, ঠিক আছে। ইউজ অফ অয়েল অ্যান্ড ট্যাঙ্কস, বাথিং ঘাটস, রোডস, প্লেসেস অফ পাবলিক রিসোর্স মেনটেন হোললি অর পার্শিয়ালি বা স্টেট ফান্ডস, ঠিক আছে। তো স্টেট ফান্ড দ্বারা অপারেটেড যেই জিনিসগুলো আছে, লাইক গভর্নমেন্টের ওয়েল থাকে, গভর্নমেন্টের ট্যাঙ্ক থাকে, বা বাথিং ঘাটস, রোডস, প্লেসেস অফ পাবলিক রিসোর্স, তো এই জিনিসগুলো সবাই সবাই সমানভাবে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। দেখো এইখানে ওয়েল, ট্যাঙ্কস, বাথিং ঘাটস এগুলো কেন বলা হয়েছে? আগে একটা সময় ছিল যখন ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার ছিল, অচ্ছুতের একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তো ওই সময় কী করতে হতো, যারা নিচু জাতির লোক ছিল বা নিচু বর্গের লোক ছিল, তাদেরকে ওয়েল, ট্যাঙ্কস এগুলোতে তারা এগুলো অ্যাক্সেস করতে পারতো না। তাদের জন্য আলাদা জায়গা থাকতো, তোমরা ওইখানে গিয়ে স্নান করো, তোমরা ওইখানে থেকে গিয়ে জল কালেক্ট করো, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে যেন বৈষম্যটাকে দূর করার জন্য এখানে স্পেশালি মেনশন করা হয়েছে যে গভর্নমেন্টের ট্যাঙ্ক, গভর্নমেন্টের বাথিং ঘাটস, ঠিক আছে, হ্যাঁ, রোডস, এগুলো গভর্নমেন্টের আন্ডারে যেগুলো আসে সেগুলোর মধ্যে দুজন ব্যক্তির মধ্যে ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে। আর্টিকেল 15(3) দেখো কি বলছে, স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। ওমেন অ্যান্ড চিলড্রেনের জন্য গভর্নমেন্ট চাইলে কোনো স্পেশাল প্রিভিলেজ দিতে পারে, এটা আর্টিকেল 15(3)তে মেনশন করা আছে। আর্টিকেল 15(4) বলছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড সিটিজেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউটস। এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যে যারা সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড সিটিজেন থাকবে তাদের স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে। Economically weaker section like SC, ST, it was added by first Constitutional Amendment Act 1951. তো ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাক্ট 1951-এ বলা হয়েছে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, SC, ST, যারা পিছিয়ে পড়া জাতি, তো তাদের বা পিছিয়ে পড়া কমিউনিটি, তাদের একটু স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে। আর্টিকেল 15(5) বলছে রিজার্ভেশন ইন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট, রিজার্ভেশন ইন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটেও রিজার্ভেশন দেওয়া হয়। স্টেট ফান্ডেড, স্টেট নট ফান্ডেড অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন। তো স্টেট ফান্ডেড হতে পারে, স্টেট নট ফান্ডেডও হতে পারে, আবার প্রাইভেট ইনস্টিটিউশনসও হতে পারে। তো যে কোনো ক্ষেত্রেই রিজার্ভেশন দেওয়া হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনসে, ঠিক আছে। এটাকে 2005-এ একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে, 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005-এ এই জিনিসটাকে, এই সাবক্লজটাকে এখানে ইনক্লুড করা হয়। তো দেখো আর্টিকেল 15(6) সাবক্লজ 6 বলছে রিজার্ভেশন আপ টু 10% ফর EWS ক্যাটাগরি, ঠিক আছে। EWSকে যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের জন্য আপ টু 10% রিজার্ভেশন দিতে পারে কোনো স্টেট, চাইলে 2%ও দিতে পারে, 5%ও দিতে পারে, আবার আপ টু 10% পর্যন্ত দেওয়া যেতে পারে। in educational institutes added by 103rd Constitutional Amendment Act 2019. Constitutional Amendment Act 2019-এ
এটা ছিল কত 103rd মানে 103rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটার মধ্যে বলা হয়েছে যে আপ টু 10% পর্যন্ত ইকোনমিক্যালি উইকার সেকশনকে রিজার্ভেশন দেওয়া যেতে পারে। চলো এখন আমরা দেখবো আর্টিকেল 16 কি বলছে। তো আর্টিকেল 16(1) প্রোভাইডস ফর ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট অর এমপ্লয়মেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট। ঠিক আছে, তো কি বলা হয়েছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। ঠিক আছে, ইকুয়ালিটি পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, পাবলিক গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সকল সিটিজেনকে সমান অধিকার দেওয়া হবে। ঠিক আছে, এখানে আমরা ইকুয়াল প্রোটেকশন অফ লজ কনসেপ্টটাকে ইউজ করব। লাইক সকল বলতে এখানে আমরা কিছু রিজার্ভেশনও রাখি। ঠিক আছে, রিজার্ভেশনগুলো এক্সেপশনাল, কিছু ব্যক্তি যারা পিছিয়ে পড়া জাতি তাদের জন্য কিছু রিজার্ভেশন রাখা হয়, এসটি এসসি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য রিজার্ভেশন রাখা হয়। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদের ইকুয়াল অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ইকুয়াল সার্কামস্টেন্সেস কথাটা মেনশন করা নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে এক্ষেত্রে ইকুয়াল প্রোটেকশন অফ লজ যেটা আমরা আর্টিকেল 14-এ পেয়েছি সেটাকেই অ্যাপ্লাই করছি এখানে। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট। ঠিক আছে, স্টেটের আন্ডারে। আর্টিকেল 16(2) বলছে নো সিটিজেন্স কে বি ডিসক্রিমিনেট এগেনস্ট অর বি ইনএলিজিবল ফর এনি এমপ্লয়মেন্ট অর অফিস আন্ডার দ্য স্টেট অন গ্রাউন্ডস অফ অনলি রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ অর রেসিডেন্স। ঠিক আছে, no citizen can be discriminated against or be ineligible for any employment or office under the state on the grounds of, এখানে দেখো কি কি বলা হয়েছে, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ, রেসিডেন্স। ঠিক আছে, এখানে আরও দুটো গ্রাউন্ড অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে রেসিডেন্স, একটা হচ্ছে ডিসেন্ট। ঠিক আছে, তো এই যে গ্রাউন্ডগুলো এখানে মেনশন করা আছে, এই গ্রাউন্ডগুলোর উপরে কোনো তুমি দুজন ব্যক্তির মধ্যে ডিসক্রিমিনেট করতে পারে না, মানে স্টেট ডিসক্রিমিনেট করতে পারে না। আর্টিকেল 16(3) বলছে পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স অ্যাজ এ কন্ডিশন ফর সার্টেন এমপ্লয়মেন্ট। পার্লামেন্ট চাইলে রেসিডেন্সকে কোনো এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা বেসিস হিসেবে ধরতে পারে। লাইক কিছু কিছু স্টেট এমন হয় যে স্টেটগুলোতে শুধুই ওই স্টেটের লোকেরাই অ্যাপ্লাই করতে পারে চাকরির জন্য, অন্য স্টেটের লোকেরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এরপর কিছু কিছু ক্ষেত্রে এমন হয় লাইক টিটিএডিসির মধ্যে যদি কোনো রকম রিক্রুটমেন্ট প্রয়োজন হয়, গভর্নমেন্ট চাইলে শুধু টিটিএডিসির ভেতরে যারা থাকে তাদের জন্যই এই সুযোগটা দিতে পারে, বাইরের থেকে লোক অ্যাপ্লাই করতে পারবে না। এটা চাইলে স্টেট লেজিসলেচারে এরকমভাবে একটা বিল পাস হতে পারে। ঠিক আছে, এটা আমাদের আর্টিকেল 16(3)-তে বলা হয়েছে যে রেসিডেন্স একটা আধার হতে পারে বা একটা বেসিস হতে পারে। আর্টিকেল 16(4) দেখি, পার্লামেন্ট ইজ এম্পাওয়ার্ড টু প্রোভাইড রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্টস অফ পোস্ট অ্যান্ড ইভেন অন ইনিশিয়াল প্রমোশনস ইন ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাস। ঠিক আছে, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য রিজার্ভেশন রাখতে পারে পার্লামেন্ট, এটা আর্টিকেল 16(4)-এ বলা হয়েছে। ইনফ্যাক্ট ইনিশিয়াল প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশন রাখা যায়। দেখো আর্টিকেল 16(5)-এ বলা হয়েছে এনি রিলিজিয়াস ইনস্টিটিউশন ক্যান হ্যাভ পোস্ট ফর এনি পার্টিকুলার রিলিজিয়ন, ইট উইল নট বি ভায়োলেটিভ অফ আর্টিকেল 16(1) অ্যান্ড 16(2). দেখো এখানে একটা টেম্পল আছে, এখানে একটা মসজিদ আছে। ঠিক আছে, তো টেম্পলের মধ্যে পুরোহিত কাজ করবে, এটাই স্বাভাবিক। মসজিদের মধ্যে একজন মৌলবী কাজ করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো একজন টেম্পলের মধ্যে একজন মৌলবীকে এনে পুজো করানো যায় না, আবার একটা মসজিদের মধ্যে একজন হিন্দু পুরোহিত গিয়ে পুজো করতে পারে না। এটা খুবই বেসিক একটা জিনিস, যেটা আমাদের বলা হয়েছে যে এখানে এই জিনিসটা যদি করা হয় তাহলে এটা 16(1) এবং 16(2)-কে ভায়োলেট করা হয় না এতে করে। আর্টিকেল 16(6) আপ টু 10% রিজার্ভেশন টু দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন। আর্টিকেল 16(6) বলে যে 10% রিজার্ভেশন টু দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন in civil posts and services in the government of India in order to give effect to the provision the central government issued an order by 103rd Amendment Act 2019. 103rd Amendment Act 2019 এটা বলা হয়েছে যে
ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে আপ টু 10% পর্যন্ত রিজার্ভেশন দেওয়া হয় কোথায়? সিভিল পোস্ট অ্যান্ড সিভিল সার্ভিসেস ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এই পোস্টগুলোতে দেওয়া হয়, ঠিক আছে। তো অ্যামেন্ডমেন্টটা কখন হয়? 103rd অ্যামেন্ডমেন্ট 2009। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। মানে এই অ্যামেন্ডমেন্টটা কোন ইয়ারে হয় বা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইডাব্লিউএস ক্যাটাগরিকে রিজার্ভেশন দেওয়া হয়। তো এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে এসে থাকে। আমরা মুভ করছি, দেখো তারপরে আর্টিকেল 17-এ। আর্টিকেল 17 বলছে যে ইট অ্যাবলিশেস আনটাচেবিলিটি অ্যান্ড ফরবিডস ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম, ইট ইজ অ্যান অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। তো আর্টিকেল 17 আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করে, আগে একটা সময় ছিল যখন ইন্ডিয়াতে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা ছিল, তো ওই ছোঁয়াছুঁয়ির ব্যাপারটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেয় কে? আর্টিকেল 17। কোথাও যদি কেউ এই আনটাচেবিলিটিকে প্র্যাকটিস করে থাকে, তো ওই পার্সন ডিরেক্টলি ক্যান গো টু সুপ্রিম কোর্ট দ্যাট আমার আর্টিকেল 17টাকে ভায়োলেট করা হয়েছে এই জায়গাতে। আর্টিকেল 18 কী বলে দেখো, আর্টিকেল 18 বলে ইট প্রোহিবিটস দ্য স্টেট ফ্রম কনফারিং এনি টাইটেল on anybody whether a citizen or foreigner. It states it also prohibits a citizen of India from accepting any title from any foreign state. দেখো আর্টিকেল 18 বলে যে তুমি কারোর থেকে কোনো রকমভাবে কোনো টাইটেল নিতে পারো না। হ্যাঁ, কিছু কিছু টাইটেল এমন হয় লাইক একাডেমিক টাইটেল, অথবা চাকরির ক্ষেত্রে কিছু কিছু পোস্ট এমন হয়, ওই পোস্টের ক্ষেত্রে ওই টাইটেলগুলো তুমি অর্জন করতে হবে তোমাকে, ঠিক আছে। তোমাকে ওই টাইটেলগুলো তুমি জন্মসূত্রে পেয়ে থাকো না, ঠিক আছে। বা কেউ তোমাকে উপর এমনিতেই এনে তোমার উপর চাপিয়ে দিতে পারে না যে তুমি মহারাজা, তুমি মহারানী, তুমি প্রিন্স, তুমি কুইন, এমন কিছুই, বা যে কোনো সুবেদার বা সুবেদার না, মানে যে কোনো রকমের টাইটেল তুমি এইভাবে একজনের উপর বসিয়ে দিতে পারো না। এবং প্রত্যেকজন সিটিজেনকেও বলা হয় তোমরা বাইরের কোনো কান্ট্রি থেকে এই ধরনের টাইটেল তোমরা নেবে না, ঠিক আছে। লাইক একজন ডক্টর, সে নামের আগে ডক্টর বসাতে পারে, বিকজ সে এটা পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে অর্জন করেছে, ঠিক আছে। একজন পুলিশ, সে ডিএসপি, এসপি এগুলো বসাতে পারে, বিকজ সেগুলো অর্জন করেছে তার মেধা দিয়ে, ঠিক আছে। তো এই ধরনের টাইটেলগুলো বসাতে পারো, বাট এমনিতেই তুমি জন্মসূত্রে কোনো টাইটেল পেয়ে এসেছো, তুমি মহারাজার ছেলে বলে তোমাকে মহারাজা বলা হবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। তো আমরা বলে থাকি, আমরা মহারাজার ছেলেকে আমরা মহারাজাও বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ করে না যে তুমি মহারাজা, তুমি এখন মহারাজা নো গভর্নমেন্টের বা স্টেটের চোখে, ঠিক আছে। তারপর দেখো আর্টিকেল রাইট টু ফ্রিডম, আর্টিকেল 19 to 22 বলছে যে রাইট টু ফ্রিডম। কী কী রাইট টু ফ্রিডম দেওয়া হয়েছে আমাদেরকে একটু দেখি। আর্টিকেল 19 গ্যারান্টি 6 রাইটস টু অল সিটিজেন, ঠিক আছে। 6টা রাইটস টু অল সিটিজেন দিয়ে থাকে, মানে 6টা রাইট টু ফ্রিডম দিয়ে থাকে। তো এই রাইট টু ফ্রিডমগুলো দেখো এখানে, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস, ঠিক আছে। মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, প্র্যাকটিস এনি প্রফেশন অর ক্যারি অন এনি অকুপেশন টু ট্রেড ইন দ্য বিজনেস, ঠিক আছে। তো দেখো এখানে এই রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নকে আমি মনে রাখার জন্য একটা ট্রিক বানিয়েছি, যেটা তুমি চাইলে এইভাবে তুমি মনে রাখতে পারো, আদারওয়াইজ তুমি তোমার অন্য যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে তোমাকে গভর্নমেন্ট রাইট টু স্পিচ দিয়েছে, বা তোমার কনস্টিটিউশন রাইট টু স্পিচ দিয়েছে, রাইট টু এক্সপ্রেশন দিয়েছে। যখন তোমাকে রাইট টু স্পিচ এবং এক্সপ্রেশন দেওয়া হয়েছে, তখন তুমি কথা বলা শুরু করলে, তখন তুমি ঠিক আছে, তখন তুমি তোমার ওপিনিয়ন শেয়ার করা শুরু করলে, তখন তুমি কি করলে, কয়েকজন লোক ডাকলে, ঠিক আছে, কয়েকজন লোক ডাকলে এবং শান্তিপূর্ণভাবে উইদাউট আর্মস, কোনো অস্ত্র না নিয়ে শান্তিপূর্ণভাবে কয়েকজন লোক ডেকে তুমি কথাবার্তা বলতে পারো। কী ধরনের কথাবার্তা বললে, একটা যে লোকজনকে ডেকে তুমি কিছু কথাবার্তা বললে, যে আমাদের এই জিনিসগুলো আমাদের সাথে ঠিক হয়েছে বা ঠিক হয়নি। তো এই জিনিসটাকে আমরা কি বলছি, অ্যাসেম্বলি, ঠিক আছে। এই অ্যাসেম্বলিটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি।
এরপর কী করেছে, আমার ওই সকল লোক, অ্যাসেম্বলির সকল লোকগুলো মিলে তখন কী করলো, চলো আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করি, এই জিনিসটার এগেনস্টে বা এই জিনিসটার ফরে আমরা একটা অ্যাসোসিয়েশন একটা তৈরি করি। আমরা একটা কী করলাম, এরপর আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করলাম বা ইউনিয়ন তৈরি করলাম বা পলিটিক্যাল পার্টি তৈরি করলাম, ঠিক আছে। তো এইভাবে আশা করি মনে রাখলে তোমার সুবিধা হবে যে কনস্টিটিউশন আমাদের রাইট টু স্পিচ দিয়েছে। তো যেহেতু আমার কাছে রাইট টু স্পিচ আছে, আমি কথাবার্তা এখন বলতে পারি, তখন আমি কয়েকজন লোক ডেকে আমি কিছু কথাবার্তা বলি, একটা অ্যাসেম্বলি তৈরি করি, অ্যাসেম্বলির মধ্যে আমি একটা মিটিং করি, একটা কিছু ভাষণ দিই, কিছু ব্যাপারে লোকের কাছে জানাই। তো এই অ্যাসেম্বলিটা আমি তৈরি করেছি বিয়ের মধ্যে। তারপর আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, চলো আমরা একটা পার্টি তৈরি করি বা একটা অ্যাসোসিয়েশন তৈরি করি, ঠিক আছে, গেল এটা। তারপর দেখো এই সেকেন্ড পার্টটাকে মনে রাখার জন্য আমি কি করব, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি ইন্ডিয়া। তো আমাকে থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া আমাকে রাইট দেওয়া হয়েছে, তুমি যে ইন্ডিয়ার যে কোনো জায়গাতে তুমি ঘুরতে পারবে, যে কোনো জায়গাতে তুমি যেতে পারবে, যে কোনো জায়গাতে তুমি ঘুরতে পারবে, ঠিক আছে। তো আমি কোনো একটা জায়গাতে যাব, কোনো একটা জায়গাতে গিয়ে আমি কি করতে হবে, আমাকে তখন একটা থাকার জায়গা বার করতে হবে। তো আমার এরপরেরটা হচ্ছে রাইট টু রিসাইড অ্যান্ড রিসেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি। আমি যে কোনো জায়গাতে রিসাইড করতে পারবো, যে কোনো জায়গাতে আমি থাকতে পারবো, অবশ্যই জনবসতির মধ্যে। হ্যাঁ, জনবসতি যে সকল জায়গার মধ্যে জায়গা দেওয়া হয়েছে যে এই জায়গাগুলো জনবসতির জন্য, ওই জায়গাগুলিতে তুমি গিয়ে থাকতে পারবে। এমন না তুমি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে গিয়ে তুমি বলছো যে আমি এখানে থাকবো, এমন না ব্যাপারটা, তুমি জনবসতির মধ্যেই তোমার গিয়ে থাকতে লাগবে। তো তুমি যখন একটা জায়গাতে গিয়ে থাকবে তখন তোমার কি করতে হবে, একটা অকুপেশন লাগবে, তোমার একটা অকুপেশন লাগবে, হয় সার্ভিস করো বা বিজনেস করো বা যাই কিছু করো, ওই জায়গাতে তুমি করতে পারবে। তো এখানে বলা হচ্ছে প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, ঠিক আছে। তো আশা করি এইভাবে যদি মনে রাখো, তোমাদেরও মনে রাখতে সুবিধা হবে। আমার তো মনে থাকে এইভাবেই, ঠিক আছে, এইভাবেই মনে থাকে। আমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করি। তো আর্টিকেল 19-এ 6টা রাইটস আমার এইভাবে মনে করি আমি, তোমাদের আশা করি এইভাবে মনে করলে সুবিধা হবে। তো চলো দেখা যাক এরপরের পয়েন্টটা। আচ্ছা, এইখানে আর্টিকেল 19-এর ব্যাপারে একটু ডিটেলসটা দেওয়া আছে, আশা করি তোমরা এটা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে, পড়লেই বুঝতে পারবে। আমি বেসিকটা বলে দিয়েছি, আরেকবার তাও আমি এখানে বলে দিই। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে আরেকটা জিনিস আছে আর্টিকেল 19 এর মধ্যে, রাইট টু ফ্রিডম অফ প্রেস, রাইট টু ফ্রিডম অফ প্রেসটাও কিন্তু আর্টিকেল 19 এর মধ্যে আসে, ঠিক আছে। প্রেসের যে ফ্রিডম, প্রেসকে যে ফ্রিডম দেওয়া হয় যে তুমি তোমার মতো করে নিউজ ছাপাও বা নিউজ তুমি তোমার মতো করে পড়ো, হ্যাঁ, বা এই যে ওপিনিয়ন দেওয়ার যে ক্ষমতাটা প্রেসকে দেওয়া হয়েছে, এটা আমরা কোত্থেকে দেওয়া হয়েছে, আর্টিকেল 19 সাবক্লজ এর থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর্টিকেল 19D-তে দেখো কী বলা হয়েছে, মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তুমি ইন্ডিয়াতে যে কোনো জায়গায় তুমি ঘুরতে পারো, বাট কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছিল যে ওই জায়গাতে পারমিশন নিয়ে যেতে লাগে, ঠিক আছে, পারমিশন নিয়ে যেতে লাগে, কিন্তু তোমাকে মানা করা হবে না, তুমি যেতে পারবে না। তো তুমি এলিজিবল হও, অবশ্যই তুমি যেতে পারবে। তুমি রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তুমি ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে গিয়ে থাকতে পারো, সেটেল করতে পারো। কিন্তু কিছু কিছু জায়গা ছিল, লাইক জম্মু কাশ্মীরে, তো আমরা আগে জায়গা কিনতে পারতাম না, কিন্তু এখন আমরা চাইলে জায়গা কিনতে পারি, বিকজ আর্টিকেল 370 এখন উঠে গেছে, ঠিক আছে। তুমি ওখানে গিয়ে জায়গা কিনে বা ফ্ল্যাট কিনে রিসাইড অ্যান্ড সেটেল করতে পারো। তো আর্টিকেল 20 কী বলছে দেখো, আর্টিকেল 20 বলছে, আর্টিকেল 20 গ্র্যান্টস প্রোটেকশন এগেনস্ট আরবিট্রারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যান একিউজড পারসন, ওয়েদার সিটিজেন অর ফরেনার or legal persons like a company or corporation. It contains 3 provision. দেখো আর্টিকেল 20 কি বলছে, এটা কথা বলে এগেনস্ট আরবিট্রারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট। তুমি আরবিট্রারিলি মানে একজন ব্যক্তিকে চাইলেই যেইভাবে খুশি তুমি তাকে পানিশ করতে পারো না, তাকে আরবিট্রারিলি বা এক্সেসিভলি অতিরিক্ত পানিশমেন্ট তুমি তাকে যতটা দরকার ততটাই তাকে পানিশ করো, এর বেশি তাকে পানিশ করতে পারবে না। তো 3টা প্রভিশন এখানে দেওয়া আছে। দেখো, নো এক্স ফ্যাক্টো ল, no person shall be convicted of any offence except for violation of law in force at that time, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে তাকে যদি সে ল ভায়োলেট করে তাকে একমাত্র পানিশ করতে পারো, আর পানিশ করতে পারো যে ওই সময় যে লটা অ্যাক্টিভ আছে।
পার্টিকুলার ওই সময়ে যে লটা অ্যাক্টিভ আছে সেই ল অনুযায়ী কিন্তু তাকে পানিশ করতে পারো। এমন না যে কোনো একটা পার্টিকুলার একটা ক্রাইমের জন্য 1980-তে একটা ল পাস হয়েছিল, সেই ল অনুযায়ী তুমি তাকে পানিশ করছো, এমন না। রিসেন্টলি যে লটা অ্যাক্টিভ আছে সেই ল অনুযায়ী কিন্তু তাকে পানিশ করতে হবে। তো নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, কথাটার মানে হচ্ছে এটা। At the time of the commission of that act not subject to a penalty greater than the prescribed by law, ঠিক আছে। ল দ্বারা প্রেসক্রাইবড যেই পেনাল্টিটা আছে সেই পেনাল্টিটাই কিন্তু তোমার যে ক্রিমিনাল তার উপর ইম্পোজ করা হবে, এর থেকে বেশি কিন্তু ইম্পোজ করা যায় না। তারপর পয়েন্টটা দেখো, নো ডাবল জিওপার্ডি, নো পার্সন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দেন ওয়ান্স, ঠিক আছে। একটা ক্রাইমের জন্য তুমি একবারের অধিক তুমি তাকে পানিশ করতে পারো না। নো সেলফ ইনক্রিমিনেশন, নো পার্সন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস অ্যাগেনস্ট হিমসেলফ, তুমি তোমার এগেনস্টে তোমাকে মানে উইটনেস করতে স্টেট তোমাকে বাধ্য করবে না, ঠিক আছে। তুমি মানে তোমার এগেনস্টে তুমি উইটনেস তুমি দিতে পারো না বা তোমাকে দিতে বাধ্য করে না। এরপর দেখো আর্টিকেল 21 ডিক্লেয়ার্স দ্যাট নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তার পার্সোনাল লিবার্টি এবং তার লাইফ থেকে তাকে ডিপ্রাইভ করা হবে না by the state. The right is available to both citizens and non-citizens. Following are the important rights under Article 21. দেখো আর্টিকেল 21A কি বলছে, আর্টিকেল 21A declares that the state shall provide free and compulsory education। আচ্ছা দেখো আর্টিকেল 21 বলছে যে রাইট টু লাইফ মানে হচ্ছে রাইট টু হেলদি অ্যান্ড রেসপেক্টফুল লাইফ, ঠিক আছে। এবার হেলদি অ্যান্ড রেসপেক্টফুল লাইফ তুমি যদি জীবনযাপন করতে চাও তো তোমার মধ্যে বেসিক এডুকেশন তোমার দরকার পড়ে। তো আর্টিকেল 21A কি বলছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন আপ টু দ্য এজ অফ 6 to 14, 6 থেকে 14 পর্যন্ত সকল চিলড্রেনকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়ার কথা বলে আর্টিকেল 21A, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে। আচ্ছা, দিস প্রভিশন মেক্স অনলি এলিমেন্টারি এডুকেশন এ ফান্ডামেন্টাল রাইট। তো শুধুই কিন্তু এলিমেন্টারি এডুকেশনটাকে ফান্ডামেন্টাল রাইট করা হয়েছে আপ টু দ্য এজ অফ 14 পরের যে তোমার পড়াশোনার ব্যাপারটা এটাকে কিন্তু ফান্ডামেন্টাল রাইট করা হয়নি, ঠিক আছে। তুমি এরপরে স্টেট তোমাকে ফ্রিতে নাও পড়াতে পারে, স্পেশাল প্রভিশন বা স্পেশাল কোনো স্কলারশিপ স্কিমে তুমি আসতে পারো, বাট তোমাকে সকল স্টুডেন্টকে এই সুযোগটা দেওয়া হয় না। বাট এলিমেন্টারি এডুকেশনটা ইররেসপেক্টিভ অফ এনিথিং সবাইকে এই রাইটটা দেওয়া হয়, ফ্রি এডুকেশনের, ঠিক আছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের। It was added by 86th Constitutional Amendment Act 2002 তে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 86-তে এটা অ্যাড করা হয় কনস্টিটিউশনের মধ্যে। দেখো মেনকা গান্ধী কেস 1978 ভার্ডিক্টস, রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট। তো মেনকা গান্ধী কেসটা ইম্পর্টেন্ট 1978-এ, বিকজ এর মধ্যে আর্টিকেল 20-এর মধ্যে কতগুলো জিনিস অ্যাড করা হয়, লাইক রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট, রাইট টু লাইভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু শেল্টার, রাইট টু হেলথ, রাইট টু ফ্রি এডুকেশন আপ টু 14 years age, right to information, right to sleep, right to travel abroad, right to electricity, right to information, right to reputation, right to hearing, ঠিক আছে। তো এই সকল রাইটগুলো কিন্তু আর্টিকেল 21-এ ইনক্লুড করা হয় ইন দ্য ইয়ার 1978 বাই মেনকা গান্ধী কেস, ঠিক আছে। তো আর্টিকেল 22 দেখি, আর্টিকেল 22 গ্র্যান্টস প্রোটেকশন টু পারসনস হু আর অ্যারেস্টেড অর ডিটেইনড, ঠিক আছে। যখন কোনো একজন পার্সনকে অ্যারেস্ট করা হয়ে থাকে, ঠিক আছে, বা ডিটেইন করা হয়ে থাকে, তখন আমরা তার কী কী রাইটস থাকে এগুলো একটু দেখে নিই। ডিটেনশন ইজ অফ টু টাইপস, নেমলি পিউনিটিভ অ্যান্ড প্রিভেন্টিভ। দুই ধরনের ডিটেনশন থাকে, পিউনিটিভ অ্যান্ড প্রিভেন্টিভ। তো পিউনিটিভটা কী আর প্রিভেন্টিভটা কী আমরা দেখি। পিউনিটিভ ডিটেনশন ইজ টু পানিশ এ পারসন ফ্রম অফেন্স কমিটেড বাই হিম আফটার ট্রায়াল অ্যান্ড কনভিকশন, ঠিক আছে।
পিউনিটিভ ডিটেনশনটা টু পানিশ এ পারসন ফ্রম অফেন্স ফর অ্যান অফেন্স, একটা দোষ করার জন্য তাকে পানিশ করা হয় কমিটেড বাই হিম আফটার ট্রায়াল এবং কনভিকশনের পরে। ঠিক আছে, ট্রায়াল এবং কনভিকশন মানে হচ্ছে তাকে কোর্টে নিয়ে গিয়ে তার ট্রায়াল হবে, তারপর যে ভার্ডিক্ট হবে সেই ভার্ডিক্ট অনুযায়ী তাকে পানিশ করা হয়। ঠিক আছে, প্রিভেন্টিভ ডিটেনশনটা কি? প্রিভেন্টিভ ডিটেনশন অন দ্য আদার হ্যান্ড ডিটেনশন অফ এ পারসন উইদাউট ট্রায়াল অ্যান্ড কনভিকশন বাই দ্য কোর্ট অন দ্য বেসিস অফ সাসপিশন। ঠিক আছে, সন্দেহ করে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক আছে, সন্দেহের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে বিকজ সে হয়তোবা এখন একটা দোষ করেছে বা করার আমরা খবর পেয়েছি যে সে একটা দোষ করতে পারে, তার জন্য তাকে ডিটেন করলাম বা অ্যারেস্ট করলাম। ঠিক আছে, ইটস পারপাস ইজ নট টু পানিশ এ পারসন ফর এ পাস্ট অফেন্স বাট টু প্রিভেন্ট হিম ফ্রম কমিটিং অ্যান অফেন্স ইন দ্য নিয়ার ফিউচার। তো তাকে ফিউচারে গিয়ে যদি সে অফেন্সটা না করতে পারে তার জন্য তাকে এই পানিশমেন্টটা দেওয়া হয়েছে। তো এটা বেসিক্যালি 3 মাস পর্যন্ত এই পানিশমেন্টটা তাকে দেওয়া হতে পারে, বাট তার বেশি নয়। ঠিক আছে, তো এটা বেসিক্যালি তার কোনো অফেন্সের জন্য নয়, সে অফেন্স করতে পারে, মানে সে দোষ করতে পারে, তার এই সন্দেহের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এইটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। আর পিউনিটিভ ডিটেনশন হচ্ছে নর্মালি কোনো একজন সে ক্রাইম করলো, তাকে অ্যারেস্ট করা হলো, তার ট্রায়াল হলো, তার একটা ভার্ডিক্ট হলো, তারপর তাকে পানিশ করা হলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। আর প্রিভেন্টিভ ডিটেনশন হচ্ছে তাকে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করা। তো আশা করি এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো অ্যারেস্টেড পার্সনের কী কী রাইট থাকে একটু দেখি। রাইট টু বি ইনফর্মড দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট। ঠিক আছে, তোমাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে এই রাইটটা তোমাকে দেওয়া হয়েছে। রাইট টু কনসাল্ট অ্যান্ড বি ডিফেন্ডেড বাই দ্য লিগাল প্র্যাকটিশনার। হ্যাঁ, তুমি একজন লিগাল প্র্যাকটিশন, যে কোনো উকিলের সাথে তুমি কনসাল্ট করতে পারবে, এই রাইটটা তোমাকে দেওয়া হয়েছে। রাইট টু বি প্রডিউসড বিফোর এ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে তুমি ম্যাজিস্ট্রেটের সামনে তোমাকে প্রডিউস করতে লাগবে, এটা তোমার একটা রাইট। ঠিক আছে, 24 ঘন্টা বেশি তোমাকে জেল হাজতে রাখতে পারবে না। রাইট টু বি রিলিজড আফটার 24 আওয়ার্স। 24 আওয়ার্সের পরে তোমাকে ছেড়ে দেওয়া হবে আনলেস দ্য ম্যাজিস্ট্রেট অথরাইজেস ফার্দার ডিটেনশন। যদি ম্যাজিস্ট্রেট বলে যে এই লোকটাকে এখন ছেড়ে দেওয়া হোক, তোমাকে অবশ্যই ছেড়ে দিতে লাগবে যদি তোমার কোনো দোষ তোমার প্রমাণিত না হয়। ঠিক আছে, আবার ম্যাজিস্ট্রেট যদি বলে যে না তোমাকে আরও কিছুদিন থাকতে হবে, তাহলে তোমাকে ছাড়া হবে না। ঠিক আছে, তারপর আমাদের আসছে রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন, আর্টিকেল 23 অ্যান্ড 24। ঠিক আছে, আর্টিকেল 23 এবং 24 কি বলছে? রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন। আর্টিকেল 23 কি বলছে? 23 প্রহিবিটস ট্রাফিক ইন হিউম্যান বিংস। ঠিক আছে, মানে ট্রাফিক ইন হিউম্যান বিং হচ্ছে মানুষ নিয়ে ব্যবসাটা বন্ধ করেছে, মানুষ পাচার করা। ঠিক আছে, আগে এই ক্রাইমটা হয়েই থাকে যে অনেক সময় আমরা মেয়েদের বিক্রি করে দেওয়া হয়। ঠিক আছে, অন্য কান্ট্রিতে। তো এই জিনিসটা হচ্ছে ট্রাফিক ইন হিউম্যান। তো এই জিনিসটা প্রহিবিট করে কে? আর্টিকেল 13। বেগার অ্যান্ড আদার সিমিলার ফর্মস অফ ফোর্স লেবার। তো বেগার মানে ভিক্ষাবৃত্তি বা অন্য যে কোনো রকমের ফোর্স লেবার, যেটা ফোর্স করে কোনো একজন ব্যক্তিকে দিয়ে করানো হচ্ছে, এই ধরনের ফোর্স লেবারগুলো, এই জিনিসগুলোকে প্রহিবিট করে কে? আর্টিকেল 23। এনি কন্ট্রাভেনশন অফ দিস প্রভিশন শ্যাল বি an offence punishable in accordance with the law. Any contravention of this provision shall be an offence punishable in the accordance with law. The right is available to both citizens and non-citizens. ঠিক আছে, বোঝা গেছে? আর্টিকেল 24টা দেখি। আর্টিকেল 24 prohibits the employment of children below the age of 14 years in the factory, mine or other hazardous activity. ঠিক আছে, 14 ইয়ার্সের নিচে বাচ্চাদের কোনো ফ্যাক্টরি, মাইন অথবা হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিতে যেন সে না কাজ করে, এটা কনফার্ম করা হয়েছে। ঠিক আছে, প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স। তো 14 ইয়ার্সটা হচ্ছে আমার এজ বার। হ্যাঁ, তো 14 ইয়ার্সের নিচে কোনো হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিতে বা হ্যাজার্ডাস কোনো ফ্যাক্টরিতে বাচ্চাদের কাজ করারকে নিষেধ করা হয়েছে, লাইক কনস্ট্রাকশন ওয়ার্ক, রেলওয়ে। তো এইগুলো একটু রিস্কি কাজ, তো এই কাজগুলোতে বাচ্চাদের যেন এমপ্লয় না করা হয়, এটা বলা হয়েছে আর্টিকেল 24-এ। বাট ইট ডাজ নট প্রহিবিট দেয়ার এমপ্লয়মেন্ট ইন এনি হার্মলেস অর ইনোসেন্ট ওয়ার্ক। তো এছাড়া যে কোনো রকমের হার্মলেস কোনো ইনস্টিটিউশনে বা হার্মলেস কোনো অর্গানাইজেশনে সে কাজ করতে পারে।
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 কি বলছে দেখো, চিলড্রেন আর প্রহিবিটেড ইন হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি কমপ্লিটলি, হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিতে কমপ্লিটলি প্রহিবিটেড, বাট ক্যান ওয়ার্ক ইন নন হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি লাইক ফ্যামিলি ওন্ড বিজনেস। ওই বাচ্চার যদি কোনো একটা বাচ্চার যদি কোনো ফ্যামিলি ওন্ড বিজনেস থাকে, লাইক বাচ্চার বাবার একটা ছোটোখাটো একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে সে কাজ করতে পারে বা বসতে পারে, ঠিক আছে। এন্টারটেনমেন্ট পারপাস লাইক যেমন ডিফারেন্ট রিয়েলিটি শো, বাচ্চারা এখন গান গাইছে, সে এখন এখান থেকে টাকা ইনকাম করছে, তো এই ধরনের পারপাসের জন্য তাকে কিন্তু কাজ করার অধিকারটা দেওয়া যায়। এটা কেন দেওয়া হয়েছে? বিকজ ইন্ডিয়াতে এত পভার্টি, এত ইনইকুয়ালিটি আছে, তো এই জিনিসগুলোকে দূর করার জন্য বাচ্চাদেরও কিছু কিছু ক্ষেত্রে কাজ করানো যায়, বাচ্চাদেরকে এমপ্লয় করা যায়, এটা পারমিশন কিন্তু দেওয়া হয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016-এ। বাট মাস্ট ফুলফিল দ্য সেন্স অফ RTE অ্যাক্ট 2009, ঠিক আছে। রাইট টু এডুকেশন যে অ্যাক্টটা আছে 2009-এ, সেটাকে কিন্তু অবশ্যই ফুলফিল করে। এমন না যে কোনো একটা বাচ্চাকে তুমি স্কুল থেকে বার করে নিয়ে গিয়ে তাকে কাজে এমপ্লয় করিয়ে দিয়েছো, এমন না। তাকে তার যে আপ টু দ্য এজ অফ 14 পর্যন্ত তার যে কম্পালসারি এডুকেশনটা তাকে দিতে লাগবে। তারপর দেখো, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, আর্টিকেল 25 to 28 বলছে কি রাইট টু রিলিজিয়ান, ঠিক আছে। আর্টিকেল 25 দেখি, আর্টিকেল 25 says that all persons are equally entitled to freedom of conscience, ঠিক আছে। যে কোনো ব্যক্তিকে এই অধিকারটা দেওয়া হয়েছে যে তার যে কোনো রকমের মান্যতা, সে মানে যে কোনো কিছুর উপরে সে তার বিশ্বাস রাখতে পারে, তার ফেইথ রাখতে পারে, বা যে কোনো ভগবানের উপরে বা যে কোনো ধরনের ইনস্টিটিউশনের উপরে সে তার বিলিফ রাখতে পারে, ঠিক আছে। অ্যান্ড রাইট টু ফ্রিলি প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেট রিলিজিয়ন, এবং সে তার রিলিজিয়নকে ফ্রিলি প্রফেস করতে পারবে, মানে সে প্রচার করতে পারবে, এবং সে নিজে প্র্যাকটিস করতে পারবে, এবং সে তার প্রচারের জন্য চেষ্টা করতে পারবে। ইট কাভার্স নট অনলি রিলিজিয়াস বিলিভস বাট অলসো রিলিজিয়াস প্র্যাকটিস, ঠিক আছে, রিচুয়ালস। তো তোমার কিছু রিচুয়ালস থাকে, প্রত্যেক ধর্মেরই কিছু কিছু রিচুয়ালস থাকে যেগুলো আমরা পুজোর সময় পুজো করি। তো পুজো করাটা একটা রিচুয়ালস, শুধু ভগবানের উপরে বিশ্বাস রাখাটা নয়, বিশ্বাস রাখাটা তো অধিকার আমার আছেই, প্লাস আমি ওই ভগবানের পুজো করার জন্য যে রিচুয়ালসগুলো আমি পালন করি, পুজো পালি যেগুলো সিস্টেমগুলো থাকে, সেগুলো অধিকারও কিন্তু দেওয়া হয়ে থাকে। বা মসজিদের মধ্যে ঈদের সময় যে কিছু প্রসিডিংস থাকে, কিছু রিচুয়ালস থাকে, এইগুলোর অধিকার কিন্তু দেওয়া হয়ে থাকে। Moreover, these rights are available to all persons, citizens as well as non-citizens, ঠিক আছে। তো আর্টিকেল 16 দেখি, অ্যাকর্ডিং টু আর্টিকেল 16 এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অর এনি অফ ইটস সেকশন শ্যাল হ্যাভ দ্য ফলোয়িং রাইটস, ঠিক আছে। আর্টিকেল 16 আমাদের নিচে রাইটসগুলো দেওয়া হয়েছে। রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস, ঠিক আছে। ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস, তুমি ইনস্টিটিউশন তৈরি করতে পারো এবং মেনটেন করতে পারো রিলিজিয়াস পারপাসের জন্য বা অন্য যে কোনো চ্যারিটেবল ট্রাস্টের পারপাসের জন্য। রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স, এই যে তোমার যে রিলিজিয়নের যে ইনস্টিটিউশনটা আছে বা টেম্পল, মসজিদ, যাই হোক, তো এই যে তোমার ইনস্টিটিউশনটা আছে, তাকে কমপ্লিটলি তার অ্যাফেয়ার্সগুলো, তার কী কী কাজকর্ম থাকবে, সবগুলো কিন্তু তুমিই ম্যানেজ করবে, সবগুলো কিন্তু তুমি ম্যানেজ করতে পারবে, তোমার ধর্মের যে অ্যাফেয়ার্সগুলো থাকবে। রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অর ইমুভেবল প্রপার্টি, কোনো রিলিজিয়ান বা কোনো টেম্পলের তরফ থেকে যে কোনো রকম প্রপার্টি তুমি অ্যাকোয়ার করতে পারবে, ঠিক আছে, মানে কিনতে পারবে। তুমি চাইলে তোমার টেম্পলের জন্য বা মসজিদের জন্য বা দরগার জন্য বা তোমার গুরুদুয়ারার জন্য তুমি চাইলেই কিন্তু প্রপার্টি ক্রয় বিক্রয় করতে পারো, তুমি চাইলেই প্রপার্টি কিনতে পারো তোমার ইনস্টিটিউশনের জন্য। আর্টিকেল 27 বলে, আর্টিকেল 27 lays down that no person shall be compelled to pay any taxes for the promotion or maintenance of any particular religion or religious denomination. তো আর্টিকেল 27 বললে যে কোনো পার্সন থেকে তুমি ট্যাক্স নিতে পারবে না, তুমি কোনো পার্সনকে এইটা বলতে পারবে না যে তুমি তোমার ধর্মের প্রমোশন করছো, প্রপাগেশন করছো, তো তার জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে, এটা তুমি কাউকে বলতে পারো না, বা স্টেট তোমাকে বলতে পারে না।
আর্টিকেল 28 দেখি। আর্টিকেল 28, নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন হোললি মেনটেন বাই আউট অফ স্টেট ফান্ডস। ঠিক আছে, যেই ইনস্টিটিউশনগুলো স্টেট ফান্ডেড, হ্যাঁ স্টেট ফান্ডেড মানে যে কোনো স্টেটের থেকে 100% এর মধ্যে দেওয়া হয়, সেই স্টেট ফান্ডেড যে ইনস্টিটিউশনগুলো থাকবে তার মধ্যে কোনো রকম রিলিজিয়ান নিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হয় না। ঠিক আছে, লাইক যে কোনো স্কুল আমাদের দেখে, যে কোনো স্কুলের মধ্যে আমরা যেসব স্কুলে পড়াশোনা করেছি বা যে কোনো স্কুল যেগুলো গভর্নমেন্ট ফান্ডেড, এগুলোতে কোনো ধরনের রিলিজিয়াস ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয়নি। ঠিক আছে, এবার কিছু কিছু ক্ষেত্রে রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হয় যেগুলো ফুললি গভর্নমেন্টের নয়। ঠিক আছে, ফুললি গভর্নমেন্টের নয়, এর মধ্যে কিছু কিছু সোসাইটির অংশ থাকে। ঠিক আছে, তারপর আমরা দেখি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। ঠিক আছে, আর্টিকেল 29 and 30। আর্টিকেল 29 and 30 দেখো কি বলে। আর্টিকেল 29(1) provides that any section of the citizens residing in any part of India having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same। ঠিক আছে, any section and citizens residing in any part of India having a distinct language and script or culture, কোনো কমিউনিটির যদি সে ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ থাকে বা স্ক্রিপ্ট থাকে বা কালচার থাকে, সেই কালচারটাকে তুমি কনজার্ভ করতে পারো, সেই কালচারটাকে তুমি রক্ষা করতে পারো, তুমি এই অধিকারটা কিন্তু কনস্টিটিউশন তোমাদেরকে দেয়। ঠিক আছে, আর্টিকেল 19(2) বলছে নো citizen shall be denied admission into any educational institution maintained by the state or receiving aid out of state funds on grounds only of religion, race, caste or language। ঠিক আছে, কোনো সিটিজেনকে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে হোললি মেনটেন বাই স্টেট মেনটেন কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য স্টেট কোনো দিন তাকে ডিনাই করবে না। ঠিক আছে, কোন কোন গ্রাউন্ডে? রিলিজিয়ন, রেস, কাস্ট এবং ল্যাঙ্গুয়েজের গ্রাউন্ডে তোমাকে অ্যাডমিশনের জন্য কিন্তু ডিনাই করবে না স্টেট। তারপর দেখো আর্টিকেল 30 কি বলছে। আর্টিকেল 30 গ্র্যান্টস দ্য ফলোইং রাইটস টু মাইনরিটিস ওয়েদার রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক। ঠিক আছে, তো দুই ধরনের মাইনরিটি আমরা ইন্ডিয়াতে দেখতে পাই। কিছু কিছু মাইনরিটিস হয় যারা রিলিজিয়াস বেসিসে, কিছু কিছু মাইনরিটি হয় যারা লিঙ্গুইস্টিক বেসিসে। তো রিলিজিয়াস বেসিক্যালি তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয় রিলিজিয়াস মাইনরিটিটা, আর লিঙ্গুইস্টিক মাইনরিটি বেসিক্যালি আমরা স্টেটে দেখতে পাই। ঠিক আছে, স্টেটের মধ্যে অল মাইনরিটিস শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ দেয়ার চয়েস। ঠিক আছে, অল মাইনরিটিস শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস। যে কোনো মাইনরিটি যারা রিকগনাইজ হবে, লাইক ইন্ডিয়াতে মুসলিম মাইনরিটি আছে, শিখ মাইনরিটি আছে, তো ঠিক আছে, এগুলো রিলিজিয়াস মাইনরিটি যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রিকগনাইজ করে। ঠিক আছে, তো তাদের রাইটটা আছে টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন গ্র্যান্টিং এইড। ঠিক আছে, গভর্নমেন্টের যে সহযোগিতা তার ক্ষেত্রে বলা হয়েছে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজড বাই মাইনরিটি। ঠিক আছে, স্টেট মাইনরিটি দ্বারা ম্যানেজড কোনো ইনস্টিটিউশন, দুটো ইনস্টিটিউশনের মধ্যে ডিসক্রিমিনেট করবে না, প্রত্যেকটা মাইনরিটি ইনস্টিটিউশনকে সমানভাবে সমান চোখে দেখা হবে। ঠিক আছে, দাস দ্য প্রোপাগেশন আন্ডার আর্টিকেল 30 ইজ কনফাইন্ড অনলি টু মাইনরিটিস। ঠিক আছে, অ্যান্ড ডাজ নট এক্সটেন্ড টু এনি সেকশন অফ সিটিজেন্স। তারপর দেখো রাইট টু প্রপার্টি, আর্টিকেল 31, the right to property was deleted from the list of fundamental rights by the 44th Amendment Act 1978. It has been made a legal right under Article 300A। কোশ্চেনে কিন্তু প্রায়ই আসে, খুব ইম্পর্টেন্ট প্রিলিমসের কোশ্চেনের জন্য। রাইট টু প্রপার্টিটাকে রিপিল করে দেওয়া হয়েছে আর্টিকেল 31 থেকে, তো এইটাকে এখন আর্টিকেল 300A-তে জায়গা দেওয়া হয়েছে, এটাকে সরানো হয়েছে 44th Amendment Act 1978-এর মাধ্যমে। আচ্ছা, তো এখন আমরা দেখব রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, তো রেমেডিজ বলতে কি, যখন স্টেট হোক বা যে কেউই হোক আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে যখন ভায়োলেট করার চেষ্টা করে, তখন আমরা কী করি, আমরা সুপ্রিম কোর্টে যাই। তো তখন সুপ্রিম কোর্ট কী করে, রিট ইস্যু করে। সুপ্রিম কোর্ট কী করে, রিট ইস্যু করে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক আছে,
তো দেখো 32 আর্টিকেল 32 পড়ি একটু। এ মেয়ার ডিক্লারেশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন ইজ মিনিংলেস আনলেস অ্যান্ড ওয়ার্থলেস উইদাউট প্রোভাইডিং অ্যান effective machinery for their enforcement if and when they are violated. Hence, Article 32 confers the right to remedies for the enforcement of the fundamental rights of an aggrieved citizen. ঠিক আছে, যখন একজন সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটসটাকে ভায়োলেট করা হয় তখন সুপ্রিম কোর্ট রিট ইস্যু করে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো ইন দ্য কনস্টিটিউশনের মধ্যে ফান্ডামেন্টাল রাইটসগুলো মিনিংলেস অ্যান্ড ইউজলেস অ্যান্ড ওয়ার্থলেস। ঠিক আছে, যদি না আমরা এটাকে প্রোটেক্ট করার জন্য একটা এফেক্টিভ মেশিনারি প্রোভাইড করি। ঠিক আছে, তো এই এফেক্টিভ মেশিনারিটা কি সেটা আমরা দেখবো আর্টিকেল 32-তে। দ্য রাইট টু গেট দ্য ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্টেড ইজ ইটসেলফ এ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করার জন্য যে মেশিনারিটা আমাদের দেওয়া হয়েছে সেই মেশিনারিটা ইটসেলফ ইজ এ ফান্ডামেন্টাল রাইট মেনশনড ইন আর্টিকেল 32। ঠিক আছে, তো এই জন্য ডক্টর বি আর আম্বেদকর কল্ড আর্টিকেল 32 সোল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, সোল অফ দ্য কনস্টিটিউশন। অ্যান এগ্রিভড পার্সন ক্যান মুভ the Supreme Court for the enforcement of the fundamental rights. The Supreme Court shall have power to issue directions or orders or writs for the enforcement of any of the fundamental rights. ঠিক আছে, the writs issued may include habeas corpus. ঠিক আছে, 5টা রিট ইস্যু হয়, তো 5 ধরনের রিট ইস্যু হয় বেসিক্যালি। তো হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিউরারি অ্যান্ড কো ওয়ারেন্টো। তো আমরা 1 by 1 সবগুলো রিটস দেখব যে কি প্রত্যেকটা রিটসের মধ্যে কোন কোন ক্ষেত্রে কোন কোন রিটসগুলো ইস্যু করা হয়। দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 অ্যান্ড হাইকোর্ট আন্ডার আর্টিকেল 226। ঠিক আছে, এই দুটো আর্টিকেল মনে রাখতে হবে যে রিটসগুলো ইস্যু করার যে পাওয়ার, হ্যাঁ, সুপ্রিম কোর্ট ইস্যু করে, সেই সুপ্রিম কোর্টকে সে পাওয়ারটা দেওয়া হয়েছে আর্টিকেল 32-তে এবং হাইকোর্টকে সে পাওয়ারটা দেওয়া হয়েছে আর্টিকেল 226-এ। They can issue writs of habeas corpus, mandamus, prohibition, certiorari and quo warranto. Certiorari বা certiorari যেটা তোমরা বলতে চাও। Habeas corpus, it literally means to have the body of, to have the body of। ঠিক আছে, মানে বডিটাকে প্রেজেন্ট করো, বডিটাকে আমার সামনে প্রেজেন্ট করো। কে বলছে? কোর্ট বলছে। আচ্ছা, তো ইট ইজ অ্যান অর্ডার ইস্যুড বাই দ্য কোর্ট টু এ পার্সন হু হ্যাজ ডিটেইনড আনাদার পার্সন টু প্রডিউস দ্য বডি অফ দ্য লেটার বিফোর ইট। ঠিক আছে, তো দ্য কোর্ট হেভিয়াস কর্পাসটা ইস্যু করে কী কারণে? যখন একটা পার্সন যে ডিটেইন করেছে অন্য একটা পার্সনকে, ঠিক আছে, অন্য একটা পার্সনকে অ্যারেস্ট করেছে, তো সেকেন্ড পার্সনটাকে টু প্রডিউস দ্য বডি অফ দ্য লেটার বিফোর ইট। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টে সেকেন্ড যে পার্সনটাকে, অর্থাৎ যেই পার্সনটাকে ডিটেইন করা হয়েছে সেই পার্সনটাকে প্রডিউস করো বা তাকে নিয়ে আসো। অর্থাৎ পুলিশ যদি কোনো একজন পার্সনকে উইদাউট এনি ক্রাইম যদি সে ডিটেইন করে বা অ্যারেস্ট করে, তখন ওই অ্যারেস্টেড পার্সনের আত্মীয় স্বজনরা কী করে? তখন সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে তখন বলে যে আমাদের এই রিলেটিভটাকে শুধুই অ্যারেস্ট করা হয়েছে। তো তখন সুপ্রিম কোর্ট কী করে? ইমিডিয়েটলি হেবিয়াস কর্পাস রিট ইস্যু করে। ঠিক আছে, রিট ইস্যু করে বলা হয় যে পার্সনটাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আমার সামনে নিয়ে আসো, টু ভেরিফাই যে তাকে অ্যারেস্ট করার গ্রাউন্ডটা আদৌ সঠিক কিনা ভুল। ম্যান্ডামাস, ইট মিনস উই কমান্ড। ঠিক আছে, তার লিটারাল মিনিং হচ্ছে উই কমান্ড, আমরা কমান্ড করি। ইট ইজ এ কমান্ড ইস্যুড বাই দ্য কোর্ট টু এ পাবলিক অফিসিয়াল। এটা যে কোনো একটা কোর্ট ইস্যু করে, হায়ার কোর্ট ইস্যু করে, কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? পাবলিক অফিসিয়াল, আস্কিং হিম টু পারফর্ম হিজ অফিসিয়াল ডিউটিজ। যে কোনো পাবলিক অফিসিয়ালকে সে বলে যে বা কমান্ড করে বা অর্ডার দেয় যে তোমরা তোমাদের যে ডিউটিটাকে পালন করো। ঠিক আছে, ডিউটিটাকে পালন করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দেয়। অ্যান্ড হি হ্যাজ ফেইলড অর রিফিউজ টু পারফর্ম, যে ডিউটিটা সে পারফর্ম করতে পারেনি বা রিফিউজ করেছে পারফর্ম করার জন্য। ঠিক আছে, ইট ক্যান অলসো বি ইস্যুড এগেনস্ট এনি পাবলিক বডি, রিকর্পোরেশন, এ ইনফেরিয়র কোর্ট, এ ট্রাইব্যুনাল অর গভর্নমেন্ট অফ দ্য সেম পারপাস। ঠিক আছে,
কিছু কিছু সময় সরকারি কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে আরেক টেবিল, সেই এইভাবে ঘুরতে থাকি। মানে আমার কাজটা বেসিক্যালি হয়ে থাকে না। এই টেবিলে গেলে বলে ওই মিস্টার দেবের কাছে যাও, মিস্টার দেবের কাছে বলে মিস্টার দেবনাথের কাছে যাও, মিস্টার দেবনাথের কাছে বললো যে মিস্টার নাথের কাছে যাও। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি। তো আমরা কী করব, তখন আমরা ডিরেক্টলি টু দ্য সুপ্রিম কোর্ট যেতে পারি যে আমার কাজটা হচ্ছে না, আমার কাজটা বারবার ডিনাই করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্ট কী করে, ম্যান্ডামাস রিটটা ইস্যু করে। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে প্রহিবিশন। ইট লিটারালি মিনস টু ফরবিড। It is issued by a high court to a lower court or tribunal to prevent the latter from exceeding its jurisdiction or observing a jurisdiction that it does not possess. ঠিক আছে, তো প্রহিবিশন যে রিটটা সেটা তার লিটারাল মিনিং হচ্ছে টু ফরবিড, মানে মানা করা হয়। ঠিক আছে, তো এটা কখন ইস্যু করা হয়, যখন একটা হাইকোর্ট, সাপোজ হাইকোর্ট হচ্ছে উড়িষ্যার, হ্যাঁ, সেটা ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছে বা এই জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরে কোনো একটা কেসকে যদি সে ভার্ডিক্ট করতে চায় বা কেসটাকে সে নিতে চায়, তখন সুপ্রিম কোর্ট বলবে যে এই কেসটা তোমার নয়, কেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, কেসটা উড়িষ্যা হাইকোর্টের নয়, এটা ওয়েস্ট বেঙ্গলের কেস। তো তুমি কেন এটাকে হ্যান্ডেল করছো, তুমি তাড়াতাড়ি কেসটাকে ডিসমিস করো, এটা ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টের আন্ডারে যাবে। ঠিক আছে, এর মানে হচ্ছে এটা প্রহিবিট করছে উড়িষ্যা হাইকোর্টকে। ঠিক আছে, প্রহিবিট করছে টু স্টপ দ্য প্রসিডিংস অফ দ্য কোর্ট। ঠিক আছে, দ্য রিট অফ প্রহিবিশন ক্যান বি ইস্যুড অনলি এগেনস্ট জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটিস। ঠিক আছে, তো হায়ার কোর্ট, লোয়ার কোর্টগুলোকে এই প্রহিবিশন রিটটা ইস্যু করতে পারে একমাত্র। It is not available to the administrative authorities, legislative bodies and private individuals or bodies. ঠিক আছে, তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস, লেজিসলেটিভ বডিজ বা প্রাইভেট ইন্ডিভিজুয়াল, এদের ক্ষেত্রে প্রহিবিশন যে রিটটা থাকে এটা অ্যাপ্লিকেবল নয়। দেখো এরপর দেখো সার্চিউরারি। ইট মিনস ইটস ইন দ্য লিটারাল সেন্স ইট মিনস টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড। ঠিক আছে, টু বি সার্টিফাইড অ্যান্ড টু বি ইনফর্মড। দেখো ইট ইজ দ্য ইস্যুড by a high court to a lower court or tribunal either to transfer a case pending with the latter to itself or to squash the order of the latter in a case. ঠিক আছে, তো এখানে দেখো সার্চিউরারির ক্ষেত্রে হাইকোর্ট কী করে বা সুপ্রিম কোর্ট কী করে, একটা রিট ইস্যু করে হাইকোর্টকে বলে বা অন্য যে কোনো লোয়ার কোর্টকে বলে যে তুমি তোমার কাজটাকে স্টপ করো এবং যে কাজটা তোমার নয় সেটা অন্য কাউকে দেওয়া হয়। ঠিক আছে, মানে সার্টিফাই করা হয় যে তুমি এই কাজটা তুমি না, তুমি করবে। ঠিক আছে, ইট ইজ ইস্যুড অন দ্য গ্রাউন্ড অফ এক্সেস অফ জুরিসডিকশন অর ল্যাক অফ জুরিসডিকশন অর এরর অফ ল। Thus, unlike prohibition, which is only preventive, certiorari is both preventive as well as curative. তো certiorari কী করে, ইয়ের মধ্যে কি প্রহিবিশনের মধ্যে কী ছিল, কাজটাকে আটকে দেওয়া হতো, স্টপ করো, তুমি এটা করবে না। ঠিক আছে, তুমি এটা করবে না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা যে কোনো লোয়ার কোর্টকে বলতো তুমি এটা করবে না। বাট সার্চিউরারি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে যে তুমি এটা করবে না এবং কে করবে সেটাও মেনশন করে। ঠিক আছে, তো সার্চিউরারি আর প্রহিবিশনের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। এরপর দেখো কো ওয়ারেন্টো ইন দ্য লিটারাল সেন্স ইট মিনস বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। By what authority or warrant it is issued by the court to inquire into the legality of the claim of a person to a public office. ঠিক আছে, it is issued by the court to inquire into the legality of claim of a person to a public office. ঠিক আছে, যদি কোনো একজন একটা অফিসের মধ্যে কোনো একজন ব্যক্তি সে ইললিগালি কোনো একটা পোস্ট দখল করে থাকে, ঠিক আছে, ইললিগালি, সাপোজ এই যে ব্যক্তিটা আছে সে হচ্ছে ম্যাট্রিক পাস, কিন্তু সে এই যে পোস্টের ডিমান্ড হচ্ছে বিটেক হতে লাগবে বা যে কোনো আদার উপরের লেভেলে কোনো ডিগ্রি হতে হবে, এমএসসি হতে লাগবে। ঠিক আছে, তো কোর্টকে তখন কী করবে যে বাই হোয়াট অথরিটি, বা তুমি কিসের অধিকার নেই বা কোন অথরিটিতে তুমি এই পোস্টটা দখল করে আছো। ঠিক আছে, কিছু সময় এরকমও দেখা গেছে যে কিছু নেতা মন্ত্রীর রিলেটিভস,
হ্যাঁ, তাদের ইললিগালি কোনো না কোনো পোস্টের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে, কোনো কোনো সময় এমন দেখা যায়। তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে কো ওয়ারেন্টও, যে হোয়াট ওয়ারেন্ট আর হোয়াট অথরিটি ইউ আর সিটিং ইন দিস পোস্ট, ঠিক আছে। হ্যান্স ইট প্রিভেন্টস ইললিগাল usurpation অফ পাবলিক অফিস বাই এ পারসন। তারপর দেখো এখানে একটা দুটো নোট আছে যে আর্টিকেল 3 রাইট আউটসাইড প্রপার পার্ট 3 আর আর্টিকেল 300A রাইট টু প্রপার্টি, যেটা আমরা জানি 1978 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 44 মাধ্যমে সরানো হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস থেকে। আর আর্টিকেল 326 রাইট টু ভোট, এটা আর্টিকেল 326 আমরা দেখতে পাই। আমাদের ভোট করার যে অধিকার সেটা আর্টিকেল 326 আমরা দেখতে পাই। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ TCS মান্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।